আই গেস আমার স্ক্রিন এখন ভিজিবল হচ্ছে, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে যে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে আমি পরিচয় দিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আমি বুয়েট থেকে পড়াশোনা করেছি। আমি বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে রিকমেন্ডেড। এখন আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে মূলত ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ 1947 থেকে 1971 এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। তো যেহেতু আজকের টপিকটা বেসিক্যালি হচ্ছে বেসড অন হিস্ট্রি, তো ভাইবার ক্লাসে আসলে হিস্ট্রি জানার খুব বেশি প্রয়োজন আহ, যতটুকু আছে তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যে এই জায়গা থেকে কোথায় ফোকাস করা উচিত এবং হিস্ট্রি থেকে আমরা কিভাবে বিশ্লেষণ করে উত্তর দিতে পারি এই বিষয়টা আমাদের আয়ত্ত করতে পারা উচিত। তো এই কারণে আমরা বেসিক্যালি যেই ফর্মুলাটা ফলো করব সেটা হচ্ছে আমরা হিস্ট্রি আসলে পড়বো না, আমরা হিস্ট্রি নিয়ে চিন্তা করতে শিখবো। অর্থাৎ হিস্ট্রি গদ বাঁধা মুখস্থ করা এটা ভাইবার সেশনের ক্লাস কাজ না। মূলত আমরা এই জায়গাগুলো থেকে আমরা নিজেরাই চিন্তা করে বের করবো যে বেসিক্যালি এখান থেকে কি ইম্পর্টেন্ট এবং এখান থেকে আমরা কতটুকু ইনফরমেশন মাথায় রাখবো আর কতটুকু এখান থেকে ঝেড়ে ফেলে দেবো, কারণ হিস্ট্রি অনেক বড়। তো এই হিস্ট্রি গুলো পড়ার জন্য বেসিক্যালি আমাদের কয়েকটা বই সম্পর্কে একদম ভালো নলেজ থাকতে হবে। তো তার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস। এই বইটা কেউ কি পড়েছেন এখন পর্যন্ত? আমার মনে হয় অনেকেই পড়েছেন এই বইটা, তাই না? এনিওয়ান? এখানে তিনটা বইয়ের মধ্যে কেউ কি কোনো বই পড়েছেন একটাও, যদি কারো পড়া থাকে? আমি পড়েছি তিনটাই। কেউ অ্যান্সার দিচ্ছে না দেখে আমি অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, মারুফ। আচ্ছা। আচ্ছা, আমি এক্সপেক্ট করবো পার্টিসিপেন্টরা আর একটু ভোকাল হন আপনারা। মানে টিচারের সাথে কনভারসেশন না করলে আসলে কিভাবে হবে? আপনার ভাইভাতে কাজে কনভারসেশন। না, এখানে দুইটা বিষয় হতে পারে। যারা সম্মানিত এখানে শ্রোতা আছেন, একটা হচ্ছে যে আপনারা বইগুলো একটাও পড়েন না, এটা একটু অ্যালার্মিং। আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে আপনারা হয়তো বা ক্যাজুয়ালি আছেন বা কোনো কারণে মাইক্রোফোন আনমিউট করতে চাচ্ছেন না। সেটা অ্যাকসেপ্টেবল, অসুবিধা নেই, কিন্তু কেউই না কোনো স্যার, বই পড়েন নাই, পড়িনি, একটাও পড়িনি। এটা একটু অ্যালার্মিং। আচ্ছা, অসুবিধা নেই। আমরা তো হয়তো সব বই পড়তে পারি না, বাট অনেক সময় দেখা যাচ্ছে যে এই বইগুলো সম্পর্কে আমাদের কিছু না কিছু ধারণা থাকেই কম বেশি। তো আমরা একটু চেষ্টা করব যে আমাদের বিসিএস জার্নিটা তো অনেক বড় একটা জার্নি। হ্যাঁ, এখানে অলমোস্ট সবাই বেসিক জিনিসগুলো জানে, অলমোস্ট সবাই একই জিনিস আমরা জানি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের চিন্তা করার দক্ষতা এবং মোস্ট ইম্পর্টেন্টলি উপস্থাপন করার দক্ষতা আমাদের এক একজনের এক এক রকম। এই দক্ষতাটা আসলে কোত্থেকে আসে? আমরা যত বেশি ইনফরমেশন জানবো, যত আউট নলেজ আমাদের থাকবে এবং আমরা ডিফারেন্ট থিংস কে একসাথে কোরিলেট করতে পারবো, আমাদের নিজেদের কাছেই নিজেদের উত্তরগুলো ততটা বেশি রেশনাল মনে হবে। তো আমরা একটু চেষ্টা করব যারা একটু সময় পাই বা হচ্ছে যাদের আসলে বই পড়তে ভালো লাগে বা পিডিএফ পড়ার অভ্যাস আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন বইগুলো পড়তে। তো আমি এখানে অনেকগুলো বই নিয়ে আসতে চাচ্ছিলাম, যেহেতু আমরা এখানে খুব বেশি বুক লাভার নেই, আমরা সরাসরি ফ্যাক্টসে চলে যাচ্ছি বা ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা আহ, যদি এখানে, তো আমরা জানি 1947 যখন দেশ বিভাগ হয় সেই সময় থেকেই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার দাবি চাচ্ছে। তো আমরা এই কোনো না কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, এতে করে আমার ধারণা যে আপনাদের মূলত ভাইভা সেশনে যে কাজ সেটা হচ্ছে যে স্পিকিং যেই কোয়ালিটি সেটা আপনি আগে চেয়ে বেটার করবেন। তো আমরা এটা এনশিওর করার চেষ্টা করব। বেসিক্যালি ফ্যাক্টস শেয়ার করা, নলেজ দেওয়া এটা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে যে আপনাকে, এটা ভাইভা ক্লাসের কাজ না, অ্যাকচুয়ালি আমাদেরই কাজ, এটা রিটেনের ক্লাসে, বাট ভাইভা ক্লাসে আমরা চেষ্টা করবো আপনাকে ভোকাল করতে। তো ভাষা আন্দোলন যখন শুরু হয় সেই সময় থেকেই আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুবই সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তো আমরা
একজনকে প্রশ্ন করার মাধ্যমে আজকে ক্লাসটা শুরু করি। আমি কি কাউকে প্রশ্ন করতে পারি, নাকি আপনারা কেউ একজন ভলান্টিয়ার হবেন? স্যার আপনি প্রশ্ন করেন। আহ আচ্ছা, ঠিক আছে। ফারজানা আখি, আপনি কথা বলছেন তাই না? জি স্যার। আচ্ছা। সো ফারজানা আখি, can you explain us what was the role of our father of the nation in the language movement? Um, well, sir, our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, was the leading Okay. leading person If of I just uh, ask nat- about three contributions, can you just talk three contributions in bullet points? We don't need to hear introduction or anything. Just three bullet points. he was a leading person in the movement of 1952 language movement, and he advised other Okay. Number one, advice. other Number leader of two. this movement. Number two, he advised other leader of Awami League when he was admitted in Dhaka Medical College. Uh, for this reason, he was transferred to from Dhaka Central Jail to Faridpur. And number three, he আচ্ছা স্যার, আমি ওটা ইংলিশে বলতে পারছি না, যে উনি আমরণ অনশন করেছিলেন, যে 12 দিন Yes, অনশন this is করেছিলেন। number two. আপনি যেটা প্রথমে বলেছেন যে প্রথমত আমি যদি তিনটা পয়েন্ট বলি, এক নাম্বার এক, আমি সবার উদ্দেশ্যেই বলছি যে নাম্বার এক হচ্ছে যে তিনি ছাত্র নেতাদের উপদেশ এবং দিক নির্দেশনা দেন। নাম্বার দুই হচ্ছে তিনি আমরণ অনশন করেন। এবং নাম্বার জি। তিন হচ্ছে তিনি যেহেতু নিজে ছাত্র নেতা ছিলেন, তাই তার সাথে যারা ছাত্র নেতা ওই সময়ে অ্যাক্টিভ ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু ভাষা আন্দোলন এবং একই সাথে রাজবন্দীদের মুক্তির জন্য তারা একটা ভূমিকা পালন করেছিলেন। এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভাষা আন্দোলন সকল পর্যায়ে একটা গণ আন্দোলন, বিশেষ করে ঢাকা ভার্সিটি এবং তৎসংলগ্ন এলাকায় একটা গণজোয়ার তৈরি করতে পেরেছিল। এবং যেহেতু ওই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন উদীয়মান নেতা, তাই তার যেই প্রভাব, তার যেই দিক নির্দেশনা, এর ফলে ভাষা আন্দোলন একটা চমৎকার দিক নির্দেশনা পেয়েছিল, সঠিক দিক নির্দেশনা পেয়েছিল। এবং এর মাধ্যমে মূলত আমরা দেখতে পাই যে ভাষা আন্দোলনের যে ফলাফল, সেটা কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ ছিল আমাদের স্বাধীনতার পেছনে। তো আমরা ভাষা আন্দোলনের পরেই আমরা সিরিয়ালি আমাদের ইতিহাসগুলো একটু একটু করে দেখে যাই। আমরা এরপরে আমরা কি পেয়েছি, আমরা এরপরে পেয়েছি 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন। মূলত যুক্তফ্রন্ট নির্বাচনটা কিন্তু আমাদের প্রথম এটা ধারণা দেয় যে মুসলিম লীগ, যারা 1947 সালে দেশ স্বাধীন করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল, তাদের জনপ্রিয়তা একদম তলানিতে। এই বোধটা এবং এই যে মানুষের মধ্যে উপলব্ধি যে তারা মুসলিম লীগ এর সরকার চায় না, তারা যুক্তফ্রন্ট সরকার, যারা বাংলা ভাষার জন্য আন্দোলন করে, যারা আহ এই পর্যায়ে এসে মুসলিম লীগের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দলকে এত ভোটে পরাজিত করতে পারে, তার মানেই হচ্ছে যে তারা জনগণের কাছে কতটা অ্যাকসেপ্টেড। তাই এই নির্বাচনের গুরুত্ব আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি পরবর্তী যতগুলো নির্বাচন আছে, পরবর্তী যতগুলো রাজনৈতিক কর্মকাণ্ড আছে, সবগুলো ক্ষেত্রে যুক্তফ্রন্ট সাধারণ নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এর ফলাফলটা বেশ তাৎপর্যপূর্ণ। মূলত এর পরে আসে 1958 সালের সামরিক শাসন, আইয়ুব খানের সামরিক শাসনের মধ্য দিয়ে বাঙালির যেই স্বাধীনতা বোধ কিংবা তাদের স্বাধীনতার প্রতি যে আকাঙ্ক্ষা ছিল, তাদের নিজেদের বিকশিত করার যতটুকু সুযোগ অবশিষ্ট ছিল, সেটাও গলা চিপে ধরা হয়। তাই সামরিক শাসন ওই সময়ে বা আমাদের উপমহাদেশের ইতিহাসে একটা অন্যতম কালো অধ্যায়। এরপরে মূলত শিক্ষানীতি, যেটা 1962 সালে আসে, সেই শিক্ষানীতি কিন্তু আমাদের কোনোভাবেই ফেভারে ছিল না। শিক্ষানীতিটার একটা অন্যতম বক্তব্য ছিল যে শিক্ষাটা
শিক্ষা এমন কোনো জিনিস না যেটা আমরা বিনামূল্যে দিতে পারি। তাই শিক্ষা হবে একটা ইনভেস্টমেন্টের মতো। এখানে সরকার ব্যয় করবে হচ্ছে 60% যে কোনো পড়াশোনা পেছনে, এবং 40% ব্যয় করবে হচ্ছে, সরি, সরকার ব্যয় করবে হচ্ছে 40%, আর বাকি 60% ব্যয় করবে হচ্ছে আহ, সাধারণ মানুষ। তো এটা যদি হতো তাহলে কিন্তু কখনোই আমরা আজকে যারা এখানে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করার সুযোগ পেয়েছি, তারা হয়তোবা তারা এই সুযোগগুলো পেতাম না। আমরা আজকে যারা অলমোস্ট এখানে হয়তোবা প্রায় সবাই হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বুয়েটের স্টুডেন্ট আছেন, তারা কিন্তু খুব, আমরা সবাই মোটামুটি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। যদি এই শিক্ষাটা আমাদেরকে নিজেদের বেয়ার করতে হতো এটার খরচ, পশ্চিমা দেশগুলোর মতো, আমাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেক কঠিন হতো। ফলে যেটা হতো সেটা হচ্ছে যে উচ্চবিত্তের সন্তান তারাই উচ্চ শিক্ষিত হতো, এবং ধনী এবং গরিবের মধ্যে যেরকম বৈষম্য ক্রমবর্ধমান, ঠিক একইভাবে তারা লেখাপড়ার ক্ষেত্রে এবং কনসিকুয়েন্টলি চাকরির ক্ষেত্রেও তারা ওই সুবিধাটা পেয়ে আসতো। আলটিমেটলি কিন্তু আমাদের মধ্যে একটা বেশ দূরত্ব তৈরি হতো, আমাদের মধ্যে একটা পশ্চাৎপদতা তৈরি হতো। তাই শিক্ষানীতির কিন্তু আহ মূল যে থিম, সেই থিমটা হচ্ছে আমাদের সংবিধানের 17 অনুচ্ছেদে যেটা প্রতিফলিত হয়েছে, যে সার্বজনীন এবং অবৈতনিক প্রাথমিক শিক্ষা। এই কথাটা কিন্তু লেখার প্রয়োজন ছিল না, যে অবৈতনিক, কিন্তু এই যে অবৈতনিক কথাটা আমরা এখানে সংবিধানের মধ্যে নিয়ে এসেছি, এটার একটা হিস্ট্রি হচ্ছে 1962 সালের শিক্ষা আন্দোলন, যে তখন শিক্ষাটা ছিল বৈতনিক। আমরা এখন দেশকে উপহার দিতে পেরেছি, বা দেশের কাছ থেকে আমরা উপহার পেয়েছি অবৈতনিক প্রাথমিক শিক্ষা এবং এর পরবর্তী শিক্ষাগুলো। তো আপনারা হয়তোবা কেউ কেউ জানেন যে ঠিক ওই সময়ে কিন্তু আহ বুয়েট একটা ভার্সিটি হিসেবে আত্মপ্রকাশ করে। ওর আগ পর্যন্ত মোস্ট প্রবাবলি তার যে কাঠামো সেটা ডিফারেন্ট ছিল। আচ্ছা, এই আলোচনায় আমরা পরে যাব। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে 66-র 6 দফা আন্দোলন। আপনারা কি কেউ ইংরেজিতে 66-র সালের 6 দফা আন্দোলন, এটা কি ইংরেজিতে কেউ বলতে পারবেন? এনিওয়ান? শতদ্রু, দোস্ত, হ্যাঁ জাহিদ। দোস্ত কি আমাদেরকে 66 যে 6 দফা আন্দোলন ছিল সেটা জাস্ট 6টা পয়েন্ট যদি ইংরেজিতে আমাদের সাথে শেয়ার করতে, ইফ ইউ আর কমফোর্টেবল। আচ্ছা আচ্ছা uh, the great leader of our country, the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, formulated the 6 points movements, first in Lahore, and then expressed the details in a press conference of Awami League. The 6 points were, first, the demand for sovereignty of federal state of East Pakistan. And the second was a different currency for each of the states of Pakistan, and there should be a central bank for both of them. The third point is the East Pakistan will have full access and authorization of the trade, foreign trade, and their revenue collection. The fourth point was there would be a paramilitia or a semi-autonomous security force in East Pakistan, and the fifth was সরি আমি আসলে 6টা পয়েন্ট মনে না, আমি এর বেশি বলতে হ্যাঁ পারছি না, দোস্ত, আমার সরি। মনে হচ্ছে যে এই মানে 6টা পয়েন্টের মধ্যে কিছু জিনিস বাদ গেছে। তবে এইখানে নাম্বারিংটা হয়তো বা ঠিক নাই। লাইক তোর সেটা হ্যাঁ আমি ফোর্থ যেটা, জি। হ্যাঁ মানে সিক্স হচ্ছে প্যারামিটার, সেটা ফোর্থে চলে আসছে। তো আমরা চেষ্টা করব যে যখন 6 দফা আমরা বলবো, 6 দফা কিন্তু বেসিক্যালি একটা বাইবেল। হ্যাঁ, এটা আমরা নাম্বারিং চাইলেও হ্যাঁ চেঞ্জ বুঝতে করতে পেরেছি, পারবো না। আমি মনে নেই আর কি, ঠিক আছে। না, এটা just আমি জানি তুই হয়তো আনপ্রিপেয়ার্ড, এই মুহূর্তে আনপ্রিপেয়ার্ড আর কি। তো আমরা চেষ্টা করবো যে 6 দফাটা, আমি লাস্ট কোন একটা ভাবে এক্সপিরিয়েন্সে দেখছিলাম যে ওনাকে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করার সময় শ্রদ্ধেয় বোর্ড মেম্বার ইংলিশে প্রশ্ন করেছিলেন, এবং 6 দফার এটা 6টা পয়েন্ট এটা ইংলিশে জিজ্ঞেস করেছিলেন। তো এটা আমাদের জানা থাকা উচিত। আচ্ছা,
তো এরপরে আমরা চলে আসি যে আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা ষড়যন্ত্র মামলা খুবই সেনসিটিভ একটা টপিক। আমরা হয়তোবা এটা ডিটেলস যেতে পারবো না, তবে আগরতলা মামলা ষড়যন্ত্র মামলা কিনা এটা নিয়ে আমরা একটা ওপেন ডিসকাশন করতে পারি ফর 2 or 3 মিনিটস। কেউ কি এখানে ভলান্টিয়ার করতে চান যে আগরতলা মামলা, হ্যাঁ ষড়যন্ত্র কথাটা ইচ্ছে করে বাদ দিচ্ছি, আগরতলা মামলা এটা কি আসলে সত্য কোনো ঘটনার উপরে ছিল, নাকি এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল? এটা নিয়ে কারো কি কোনো আইডিয়া আছে? কেউ যদি শেয়ার করতেন আমাদের সাথে। স্যার, আগরতলা মামলাটা আসলে পুরোপুরি মিথ্যাও না, আবার সত্যও না। আগরতলাতে মিটিং করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিটিং করেছিলেন ঠিকই, কিন্তু পাকিস্তানি পাকিস্তানের যে উম, নেতা কর্মীরা ছিলেন তারা যে বললেন যে ষড়যন্ত্র করা হয়েছে, আসলে কিন্তু ষড়যন্ত্র আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহ নাকি যে পাকিস্তানকে ভারতের কাছে বিক্রি করে দিতে চাইছে। তো এটা সত্য না, কিন্তু উম, পূর্ব পাকিস্তানের বিভিন্ন সমস্যা নিয়ে ভারতের আগরতলাতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিটিং করেছিলেন, এটা সত্য। আচ্ছা, এই আচ্ছা কথাটা জাহিদ, আপনি আমি কোথায় পেয়েছেন যে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আচ্ছা আমি এখানে একটু ফারজানা আঁখি আপনি একটু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আপু আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আচ্ছা আচ্ছা। আপনার ভাইবা কত তারিখে? আমার অক্টোবরের 3 তারিখ। পরের 3 তারিখ। মেয়ারলি আপনার হাতে আর 1 মাস সময় আছে। আপনি কি একটু চেষ্টা করবেন? আপনার কথা বলা খুবই ভালো, খুবই সুন্দর, তো আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আঞ্চলিকতার যে একটা টান, সেটা কিন্তু আপনার কথায় বোঝা যায়। তো এটা একটু দূর করতে হবে আপনার। আপনাকে আপনার জি জ্ঞাতার্থে স্যার, আমি বলি, এটা আমার নিয়ে আমার সমস্যা, আমার এখন জন্মস্থান কিভাবে হচ্ছে কি করবো? নেত্রকোনাতে। আমার জন্মস্থান নেত্রকোনাতে, আমি সেখানেই আমার ছোটবেলায় স্কুলিং হয়েছে। তো আমার কথা শুনে কি কখনো মনে হয়েছে যে আমার বাড়ি নেত্রকোনা বা আমি কোথাকার, এটা কি বোঝা যায়? না না। আচ্ছা। তো হচ্ছে আপনার হয়তো এই লেভেলের বা হচ্ছে আপনারা পার্টিকুলার মানে একটা অ্যাকসেন্টে কথা বলতে হবে এরকম না ব্যাপারটা, কিন্তু আপনার যেন অন্তত একেবারে এক্সট্রিমলি আঞ্চলিক না হয়ে যায় ব্যাপারটা, একটু সেদিকে একটু খেয়াল করবেন। আচ্ছা, আর আপনি অ্যান্সার যেটা দিয়েছেন সেটা রিভিউ জাহিদ দিবে। জাহিদ, আমি একটু ইন্টারাপ্ট করার জন্য দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, আমি আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? প্রবাবলি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আচ্ছা, জাহিদ, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা যেটা আলোচনা করছিলাম যে সত্য মামলা আগরতলা এই বইটাতে এই ঘটনাটার অ্যাকচুয়াল বর্ণনা দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা যখন বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ফ্যাক্টস বলবো, এটা কিন্তু আমরা চেষ্টা করব কোনো একটা পার্টিকুলার গাইড থেকে পড়ছি, কিংবা যে কোনো কোনো ভাইয়ের কাছে শুনছি বা কোচিং এর লেকচারে দেখছি, এরকম বক্তব্য অ্যাভয়েড করতে। হ্যাঁ, বঙ্গবন্ধু যে আগরতলায় গিয়েছিলেন, হ্যাঁ, এবং মিটিং করেছিলেন, এরকম কি কোনো প্রুফ আছে? ফারজানা আঁকি আপু, আপনি যে একটু আগে বললেন। না স্যার। আমরা এ ধরনের বক্তব্য অ্যাভয়েড করব, হ্যাঁ, যে বঙ্গবন্ধু আগরতলায় গিয়েছিলেন। বেসিক্যালি আগরতলা কথাটার সাথে বঙ্গবন্ধুর কোনো রিলেশন নাই। হ্যাঁ, তো এটা নিয়ে আমি জাস্ট ভাইবার কয়েকদিন আগে সত্যমামলা আগরতলা বইটা পড়েছিলাম। এই বইটার লেখক হচ্ছে কর্নেল শওকত আলী। উনিও মূলত ওই সময়ে হচ্ছে সার্ভিসে ছিলেন। কর্নেল উনি ওই সময় সার্ভিসে ছিলেন, এবং উনি কিন্তু আগরতলা মামলার একজন আসামি। তাই ওনার সাথে বঙ্গবন্ধুর জেলে দেখা হয়েছিল, এবং তারা তাদের মধ্যে কি কথোপকথন হয়েছিল, এটার ইতিহাস কি, কেন আগরতলা ষড়যন্ত্র মামলা লেখা হয়, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে ওখানে আলোচনা করেছিলেন। তা আমি জানি যে এই বইটা প্রত্যেকের পক্ষে পড়া সম্ভব না, তাই আমি একটা জাস্ট ব্রিফ রিভিউ নিয়ে আসছিলাম যে এটা আমরা কিভাবে আলোচনা করে অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি। তো এইখানে কিন্তু মূলত এই যে আপনারা যেটাকে আমরা যেটাকে বলি যে এখানে একটা সামরিক একটা প্রচেষ্টা ছিল, যে সামরিক ভাবে আমরা যদি গণতান্ত্রিক ভাবে ব্যর্থ হই, আমাদের লক্ষ্য বা আমাদের যেই কাম্য স্বাধীনতা বা আমাদের স্বায়ত্তশাসন, স্বাধীনতা কিন্তু ওই সময়ে কাম্য ছিল না। আমরা যদি ওই সময়ের প্রেক্ষাপটে চিন্তা করি, তখন কিন্তু 1962 সালের দিকে, হ্যাঁ, এই ধারণার সূত্রপাত হয়, এবং 1966
সালের দিকে এটার একটা প্রাতিষ্ঠানিক আলোচনা বা প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে রূপ লাভ করে। তো ওই সময় কিন্তু মূলত স্বায়ত্ত শাসন ছিল সেখানকার মূল কাঙ্ক্ষিত বিষয়। তো এই সময়ে যারা এই সামরিক কর্মকাণ্ডের মধ্যে জড়িত ছিলেন স্বাভাবিকভাবেই তারা কিন্তু সামরিক কর্মকর্তা ছিলেন, এবং এই সামরিক কর্মকর্তারা ছিলেন হচ্ছেন তাদের নেতা ছিলেন বয়োজ্যেষ্ঠতা বা সিনিয়রিটি হিসেবে সাধারণত সামরিক সার্ভিসে সিনিয়রিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। দ্যাটস ওয়াই কিন্তু কর্নেল এম এ জি ওসমানী উনি বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তিনি প্রধান সেনাপতি হয়েছিলেন, এটাও কিন্তু সিনিয়রিটির কারণে। ঠিক একইভাবে লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন উনিও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র পার্সোনাল ছিলেন আর্মির মধ্যে। তো তার নেতৃত্বেই কিন্তু এই বিপ্লবী কর্মকাণ্ডগুলো চলছিল। কিন্তু আমরা জানি যে পেনাল কোডের একটা ধারা আছে, এই ধারাটা হচ্ছে আপনার 121 নম্বর ধারা, যেখানে বলা আছে যে কেউ যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে সেই ক্ষেত্রে তার শাস্তি কি হবে। এবং যারা সামরিক সার্ভিসে থাকেন তাদের ক্ষেত্রে এই শাস্তিটা অনেক ভয়াবহ, এবং তাদের ক্ষেত্রে সেটা কোর্ট মার্শাল সাধারণত হয়ে থাকে। তো মূলত আহ, শেখ মুজিবুর রহমানের কিন্তু আগরতলায় উপস্থিতি এটা কোনো সত্য ঘটনা এটা বলা যাবে না। এটাকে কিন্তু পরবর্তীতে এটার বিশ্লেষণ এভাবে করা হয় যে এটা মূলত ছিল একটা পলিটিক্যাল একটা পলিটিক্যাল একটা খেলা, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম যদি এর সাথে জুড়ে দেওয়া যায় তাহলে তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে ট্যাগ দেওয়া সম্ভব, এবং এর মাধ্যমে তাকে বিচার করে তাকে বাংলাদেশ তখন পাকিস্তানের রাজনীতির ইতিহাস থেকে, রাজনীতির যেই মঞ্চ সেখান থেকে তাকে মুছে দেওয়া সম্ভব। এ কারণে কিন্তু শেখ মুজিবুর রহমান তখন ছিলেন জেলে। আপনারা যদি কেউ কারাগারের রোজনামচা পড়ে থাকেন, কিংবা শেখ মুজিবুর রহমান কখন কখন জেলে ছিলেন এই বিষয়গুলো যদি জানা থাকে, তাহলে আপনারা জানেন যে ওই সময়ে কিন্তু তিনি জেলের ভেতরে ছিলেন। হ্যাঁ, 66-র 6 দফা ঘোষণা করার পরে তাকে কিন্তু গ্রেফতার করা হয়। আমার যদি ভুল না হয় সম্ভবত নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল, এবং তিনি কিন্তু যেই সময়টার ভিত্তিতে আপনারা যদি কোনো মামলার এজাহার দেখে থাকেন সেখানে কিন্তু সময় উল্লেখ করা থাকে, তো এখানে কিন্তু সময় উল্লেখ করা ছিল 1966-67। এই সময় পুরো সময়টাই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন। তারপরেও তাকে কেন দেওয়া হয়? এক নম্বর উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য, দ্বিতীয়টা হচ্ছে যে আগরতলা এই কথাটাই হচ্ছে একটা মিথ। আগরতলা কথাটা, এটার মানে আগরতলায় যে কোনো ষড়যন্ত্র হয়েছে এটার কোনো বাস্তব ভিত্তি নাই। মূলত আমরা কিন্তু স্বাধীনতা যখন পাই তখন পাকিস্তান এবং ভারত দুটো আলাদা রাষ্ট্র হয়, এবং পূর্ব পাকিস্তানও কিন্তু যেহেতু পাকিস্তানের অংশ তাই কিন্তু তারা ইনহেরিটিক্যালি ভারত বিদ্বেষী মনোভাব একটা মানে ওই সময়ের প্রেক্ষাপটে একটা প্রবল রূপ ছিল, যেহেতু তার কিছুদিন আগে একটা যুদ্ধ হয়েছিল 1965 সালে। এ কারণে ভারতের বসে তারা বিচ্ছিন্নতাবাদী একটা পরিকল্পনা করছে, এইটা জনগণের কাছে এবং গণমাধ্যমের কাছে অনেক বেশি জনপ্রিয়তা পেতে পারতো। দ্যাটস ওয়াই কিন্তু আগরতলা এখানে নামটা ঢুকাই দেওয়া হয়। কিন্তু সত্য হলো যে এই যে লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন এবং অন্যান্য যারা ছিলেন, এই যে কর্নেল শওকত আলী, তারা বা সার্জন জহুরুল হক, তারা কিন্তু বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে তাদের যেই ক্যান্টনমেন্ট ছিল বা তাদের যে ঘাঁটি ছিল সেখানেই কিন্তু তারা খুব গোপনীয় ভাবে এই আলোচনাগুলো করতেন। তাই আগরতলার কোনো ভিত্তি এখানে ছিল না, বরং এই মামলার প্রকৃত নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। তো আমরা পরবর্তীতে জানতে পারি যে এই যারা ক্লোজড গ্রুপের মধ্যে আলোচনা করছিল তাদের মধ্যে একজন ছিল হচ্ছে সরকারের চর স্পাই। তারা মূলত এই পরিকল্পনা ফাঁস করে দেয়। তো এই ঘটনা আমরা কেন আলোচনা করলাম তার কারণ হচ্ছে যে এই অংশটা থেকে যদি প্রশ্ন করে, আমি জানি আপনাদেরকে যদি এখান থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা হচ্ছে 47 থেকে 71 বলতে বলা হয়, এখানে আমার চেয়ে বাকি যারা অন্যান্যরা আছেন তারা ভালো বলতে পারবেন। কিন্তু কিছু জায়গা সেনসিটিভ, যে জায়গাগুলোতে ভুল করার সুযোগ আছে, যে জায়গাতে একটা বেফাঁস মন্তব্য করে ফেলার সুযোগ আছে, এটা এটা না জানার কারণে হোক কিংবা
এই জায়গাটা নিয়ে পড়াশোনা করা হয় না এই কারণে হোক, এই কারণে কিন্তু মূলত এই জায়গাটার প্রতি আমি একটু আলোকপাত করার চেষ্টা করছি যে এখান থেকে আসলে কি ধরনের প্রশ্ন হতে পারে যে বঙ্গবন্ধু কি সেপারেটিস্ট ছিলেন। এটার উত্তর কি হবে আমি যদি এখানে একজনকে জিজ্ঞেস করি, র্যান্ডমলি একজনকে জিজ্ঞেস করি, সঞ্জিদ শাহরিয়ার, আপনি কি আছেন এখানে ভাই? জি, আছে। আচ্ছা, বঙ্গবন্ধু কি বিচ্ছিন্নতাবাদী ছিলেন? আহ জি না, বঙ্গবন্ধু বিচ্ছিন্নতাবাদী ছিলেন না। কেন? কারণ আহ, ছয় দফার ধারা, ছয় দফার ধারাগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে উনি মানে কোনোটাতেই মানে একেবারে আলাদা হয়ে যেতে চাননি উনি। নিজেদের নিজেদের ইসে মানে পূর্ব পাকিস্তানের আলাদা যে সব সুযোগ সুবিধার কথা চেয়েছিলেন, সেগুলা অন্যান্য বা ভারতে বা যুক্তরাষ্ট্রের যে প্রদেশ যারা আছে তারা সেসব সুযোগ সুবিধা পেয়ে থাকে। মানে তারা যদি সেই সুযোগ সুবিধা পেতে পারে, তাহলে পূর্ব পাকিস্তান কেন এসব সুযোগ সুবিধা পাবে না? তো এর সাথে মানে আলাদা দেশ বিচ্ছিন্ন সাথে করা। বিচ্ছিন্নতাবাদীর কোনো সম্পর্ক নেই, নাম্বার ওয়ান। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যে আগরতলা যে মামলাটা ছিল, যেটাকে জি, মূলত বিচ্ছিন্নতাবাদীর, তার কারণেই তো আগরতলা ষড়যন্ত্র মামলাটা তার নামে দেয়া হয়, তাই না? জি, রাষ্ট্র বনাম শেখ মুজিব, দ্যাট মিনস হোয়াট, যে রাষ্ট্র একদিকে, শেখ মুজিব একদিকে, তাই তো? মানে এই জি, প্রশ্নটার কিন্তু ভিত্তিটা হচ্ছে এটাই যে রাষ্ট্র বনাম শেখ মুজিব যেখানে হয়ে যাচ্ছে, তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিব উনি রাষ্ট্র থেকে আলাদা হয়ে যেতে যাচ্ছেন। তা আগরতলা ষড়যন্ত্র মামলা যেহেতু প্রকৃতপক্ষে একটা ষড়যন্ত্র মামলা, এবং এইখানে বঙ্গবন্ধুর সেপারেটিস্ট হওয়ার কোনো প্রকার প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। পাওয়া যায়নি। নাম্বার জি, দুই। আর নাম্বার তিন হচ্ছে বঙ্গবন্ধু কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত, শেষ দিন পর্যন্ত তিনি কিন্তু নির্বাচন চেয়েছিলেন। তিনি কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে হ্যাঁ, চেয়েছিলেন। এমনকি ক্ষমতা দিয়েছেন। যখন জি, যখন 1970 সালে নির্বাচন হয়, তখনও কিন্তু, যখন তিনি ক্ষমতা তার হাতে বুঝিয়ে দেওয়া হচ্ছিল না, তখনও কিন্তু তিনি কোনো বিপ্লবী কর্মকাণ্ড কিংবা কোনো সামরিক আঘাত এই ধরনের পরিকল্পনা করেননি। তিনি কিন্তু চেয়েছিলেন যে বিধি জি, মোতাবেক তার কাছে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হোক, এবং 7ই মার্চের যে ভাষণ ছিল জি। সেখানে একজনও কিন্তু যদি ন্যায্য কথা বলে, তাহলে আমরা এসে যাব। হ্যাঁ, আমি মেনে নিব। এবং ওই যে হ্যাঁ, চারটাতেই তার দাবি ছিল, তার মধ্যে কিন্তু একটা ছিল জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা ক্ষমতা হস্তান্তর হস্তান্তর। করতে হবে। অর্থাৎ তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা একদম প্রাইম মোমেন্টে, যে সময় গিয়ে তার খুবই, তার ক্ষমতা আছে, তার এই জনগণের ম্যান্ডেট আছে, তার সেই আহ, তার সেই ফলোয়ার আছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে সমর্থন করে, সেখানে কিন্তু তিনি স্বাধীনতা বা বিচ্ছিন্নতাবাদীর কোন ঘটনা তিনি সেখানে হতে দেননি। তিনি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছেন যে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। এই কারণে কিন্তু কখনোই বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী বলার সুযোগ নেই, বরং তিনি একটি জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন জনগণের ভোটের মাধ্যমে, গণতান্ত্রিক পদ্ধতিতে, এই আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সঞ্জিত সারিয়া। আমরা এরপরে আসছি যে 69-এর গণ আন্দোলন। 69-এর গণ আন্দোলনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি যে 69-এর গণ আন্দোলন মূলত ছিল এই যে আমাদের 47 থেকে 69 পর্যন্ত যত আহ আমাদের অত্যাচার, নিপীড়ন, বঞ্চনা, এই সবগুলোর ক্রমপুঞ্জিত সামগ্রিক ক্ষোভের বহিঃপ্রকাশ। এর সাথে আমরা দেখতে পাই যে সর্বস্তরের সাধারণ মানুষ এই গণ অভ্যুত্থানে এসে যোগ দিয়েছিলেন। এবং আমরা কেউ কি এখানে আখতারুজ্জামান ইলিয়াসের ওই বইটার নাম কি, চিলে কোঠার সেপাই বইটা পড়েছিলেন? চিলে কোঠার সেপাই যদি বইটা পড়া থাকে, সেখানে দেখবেন যে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ সেখানে অংশগ্রহণ করেছিল, এবং খিজিরের মতো যারা হচ্ছে আহ শ্রমিক কিংবা বাস্তুহীন লোকজন, তারাই কিন্তু সেই আন্দোলনে আম, আহ, সংখ্যাগরিষ্ঠ ছিলেন। অর্থাৎ আমরা দেখতে পাই যে এই আন্দোলনটা মূলত আমাদের স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করে আনার, তার বিরুদ্ধে যেই ষড়যন্ত্র মামলা ছিল, সেই ষড়যন্ত্র মামলা থেকে প্রত্যাহার করে তাকে
বঙ্গবন্ধু হিসাবে আমরা এই 69 গণঅভ্যুত্থানের মাধ্যমে, তাই 69 গণঅভ্যুত্থান কিন্তু আমাদের স্বাধীনতার পথে প্রথম যেই অভ্যুত্থান, যুদ্ধের আগে যে অভ্যুত্থান ঘটে, সেই অভ্যুত্থানের বহিঃপ্রকাশ হচ্ছে এই 69 গণঅভ্যুত্থান। এরপরে আসি 1970-এর সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আহ, সরকারের সরকার গঠনের একটি সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু এই সময়টাই আমরা দেখতে পাই যে আহ, গণতান্ত্রিক পদ্ধতিকে বিন্দুমাত্র শ্রদ্ধা না জানিয়ে জুলফিকার আলী ভুট্টোর পরামর্শে তৎকালীন প্রেসিডেন্ট তিনি এই যে জনগণের যে আশা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ, যে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনকে বানচাল করে এককভাবে সেখানে একক সিদ্ধান্তে জাতীয় পরিষদের অধিবেশন ক্যান্সেল করে দেওয়া হয় এবং আমরা আহ একটি আহ, যুদ্ধের মুখোমুখি হই। যদি আমরা, আপনি চিন্তা করে দেখেন আপনারা, যে যদি 1970-এর যে নির্বাচন, এই ফলাফলটা মেনে নেওয়া হতো, আমরা কিন্তু কখনোই এই 30 লাখ মানুষ শহীদ হওয়ার আমাদের এখানে এই রক্তাক্ত ঘটনা হয়তো বা ঘটতো না, 2 লাখ মা বোনের সম্ভ্রম হারানো এই ইতিহাস আমাদেরকে হয়তোবা দেখতে হতো না। আমরা হয়তোবা আরেকটু ভালো কোনো কিছু পেতে পারতাম। তো এরপরে আসি আমরা খুব খুব দ্রুত আমি এই সেশন গুলো পার করে যাচ্ছি 1947 থেকে 1970 পর্যন্ত। এরপরে 1971 সালে যদি আমরা প্রবেশ করি, 1971 সালে কিন্তু আমাদেরকে আহ 7ই মার্চের ভাষণ সম্পর্কে জানতে হবে, এবং 7ই মার্চের ভাষণ আপনারা কিন্তু অবশ্যই কয়েকবার করে পড়ে যাবেন, কারণ 7ই মার্চের ভাষণ এর স্টার্টিং এটা কিন্তু অনেক বোর্ডে এটা প্রশ্ন এভাবেই শুরু করে যে, আচ্ছা আপনি তো 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছেন তাই না, তাহলে আপনি আমাদের সেখান থেকে 7ই মার্চের ভাষণটা কিছুটা অংশ শোনান। তো এই ধরনের কোশ্চেন কিন্তু করা হয়ে থাকে। এটাকে ইংলিশে জানার খুব একটা প্রয়োজন নাই, বাট বাংলায় কিছু লাইন বলতে পারার মতো অ্যাবিলিটি আমাদেরকে থাকতে হবে। বা 7ই মার্চের ভাষণের ক্ষেত্রে যে 4টা দাবি ছিল, এই 4টা দাবি কি কি, এগুলো আমাদেরকে কম বেশি সবাইকে একটু একটু করে জানতে হবে। আমি এখানে একজনকে একটু প্রশ্ন করি, আহমেদ শামস কাদির। হ্যাঁ, আপনি কি আছেন ভাই? জি, আছি আমি। আচ্ছা, আপনি কি 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 4টা দাবির কথা বলেছিল, এই 4টা দাবি কি আপনি বলতে পারবেন? হুবহু না বললেও হবে। যে আমার যতটুকু মনে আছে, একটা ছিল যে আহ, আহ, পাকিস্তানি সৈন্যদের তাদের ব্যারাকে ফিরে নিতে হবে। 2 নম্বর হচ্ছে যে বাঙালি নিরস্ত্র বাঙালিদের উপর যে হত্যাকাণ্ড চালানো হয়েছে তার বিচার করতে হবে। আর আহ, উম, এতটুকুই মনে আছে আমার আপাতত, বাকি দুটো মনে নেই। আচ্ছা, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, ক্ষমতাতন্ত্র করতে হবে জনপ্রতিনিধিদের কাছে। এই তো 4টা হয়েছে। জি, জি। হয়ে গেছে। তো আমরা কিন্তু এই বিষয়গুলো আমরা একটু চেষ্টা করব যে যেন এই এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো হচ্ছে যে আপনার লাস্ট কয়েকটা বিসিএস এ আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে হয়তোবা এই সেকশনটা থেকে, যে মুক্তিযুদ্ধ থেকে হয়তোবা কোশ্চেন খুব একটা হয় নাই, যেটা 40 পর্যন্ত দেখছি যে অনেক প্রশ্ন হতো। বাট আমরা যেহেতু 43-এর প্যাটার্ন এখনো জানি না, এবং এই ব্যাপারটা হচ্ছে এরকম যে একজনকে জিজ্ঞেস করা হলো, সে একজনটা আপনি হতে পারেন। একটা প্রশ্ন করা হলো, সেই প্রশ্নটা আপনার কপালে হতে পারে। তাই আপনি যদি এটা না পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা ডিসক্রেডিট। আমি, আমাদের সাথে কর্মরত একজন ভাই আছেন, তার রিটেন পরীক্ষায় 41-এ খুব চমৎকার রিটেন দিয়েছিলেন। আহ ভাইভাটা সবকিছুই ভালো দিচ্ছিলেন, ওনাকে জাস্ট বঙ্গবন্ধু থেকে একটা খুবই সাধারণ একটা প্রশ্ন করা হয়, উনি ওই প্রশ্নটা উত্তর পারেননি। তো এর ফলাফল কি হতে পারে আপনাদের কাছে মনে হয়? উনি সমস্ত ভাইভাই ভালো দিয়েছেন, জাস্ট বঙ্গবন্ধু থেকে তাকে একটা সাধারণ প্রশ্ন করা হয়েছিল বঙ্গবন্ধুর জীবন থেকে, উনি এটা পারেননি। তো এটার ফলাফল অ্যাজ এক্সপেক্টেড ওনার কিন্তু নন ক্যাডার আসে। হ্যাঁ, তো উনি হয়তো বুঝতেও পারেন নাই ফার্স্টে যে কি ব্যাপার, আমার নন ক্যাডার আসলে কিভাবে। তো পরবর্তীতে উনি এটা খুঁজে বের করে যে হ্যাঁ, ওনাকে বঙ্গবন্ধু থেকে যেই কোশ্চেন করেছে উনি এগুলো পারেন। তাই এই সেকশন গুলো 7ই মার্চ বঙ্গবন্ধু, এগুলো আমাদেরকে এমন ভাবে শিখতে হবে যে যে প্রশ্ন আসুক আমরা পারি।
হ্যাঁ, এটা হয়তো বা আপনার পরীক্ষার আগের দিন পড়ে যাওয়ার দরকার নেই, কিন্তু আগে থেকে পড়ে থাকতে হবে। আচ্ছা, আহ এরপরে উম একজনকে প্রশ্ন করি, যে শাহরিন, আপনি কি আছেন? শাহরিন। আচ্ছা, যদি শাহরিন না থাকেন সেই ক্ষেত্রে তানভীর কি আছেন? জি আছি। আচ্ছা। এই মুহূর্তে মনে করতে পারছি না। আহ, কয়েকটা লাইন, মানে আপনার হয়তো বা হুবহু জানা দরকার নেই, বা হুবহু না বললেও চলবে। আহ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এরকম বলে হয়তো শেষ করেছিলেন বঙ্গবন্ধু। আচ্ছা, আমি আপনাকে তাহলে আরেকটু সহজ করি, প্রশ্নটা করি। সেটা হচ্ছে যে আপনি কি তাহলে শুরুর আহ, দিকগুলো বলতে পারবেন, একদম শুরুতে তিনি কিভাবে স্পিচটা শুরু করেছিলেন, এটা কি বলা সম্ভব? জি, উনি শুরুতে বলেছিলেন, ভাইরা আমার, আজ অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এরকম ভাবে উনি সম্বোধন করেছিলেন। আপনারা সবই জানেন এবং সবই জি। বলছেন। তারপর? আচ্ছা। আজ বা ঢাকা, রাজশাহী, খুলনার রাজপথ রঞ্জিত হয়েছে আমাদের ভাইদের রক্তে। এরকম কিছু ছিল। আচ্ছা, ঠিক তো আছে। আমরা যেহেতু এইখানে সবাই 7ই মার্চের ভাষণটা সবার কাছে অ্যাভেলেবল, আমি আর 7ই মার্চের ভাষণটা শুরুতে কেমন শেষে কেমন এই দিকে যাচ্ছি না, বাট আমি আপনাদের শুধুমাত্র এটা ধরাই দিতে চাচ্ছি যে এই জায়গাগুলোতে আমাদের একটু কাজ করতে হবে এইগুলো নিয়ে। হ্যাঁ, যে 7ই মার্চের ভাষণ শুরুতে কেমন শেষে কেমন, সেখানে কয়েকটা দাবি ছিল, কি দাবি ছিল। আরেকটা প্রশ্ন মাথায় আসলো এই মুহূর্তে, সেটা হচ্ছে রশিদ, উনি কি আছেন? রশিদ, রশিদ ভাই কি আছেন? হ্যালো। জি, 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 জি। জি ভাই আছি। আচ্ছা। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরুর দিকে উনি একটা কৈফিয়ত দিয়ে শুরু করছিলেন যে আমরা, আমাকে প্রধানমন্ত্রিত্ব দিতে চাইলেও তিনি প্রধানমন্ত্রিত্ব নিবেন না, কিন্তু তিনি কেন এই 7ই মার্চের ভাষণে তিনি এসেছেন, কেন তিনি তাদেরকে বাঙালি জাতিকে দিক নির্দেশনা দিচ্ছেন, এটা একটা কৈফিয়ত ছিল। এটা কি আপনার মানে আপনার দৃষ্টিতে কি মনে হয় যে তিনি কেন এই কৈফিয়তটা জনগণের কাছে দিয়েছিলেন? আহ আমি যতদূর জানি আর কি, ওনার কিছু উক্তিতে আমি পেয়েছি এরকম, উনি শেষ পর্যন্ত পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করতেন, কিন্তু ওনার উক্তিটা ছিল এরকম যে আমাদের যা ন্যায্য সেটা আমাদের দিতে হবে। তো মূলত এই আহ, যেটা প্রেক্ষাপট, গত 23 বছরের যে বঞ্চনার ইতিহাস সেটা জনগণের সামনে উপস্থাপন এবং দেখানো যে কিভাবে বাংলাদেশের মানুষ শোষিত হচ্ছে, এটা আমার মনে হয়। হ্যাঁ, আহ, মূলত তিনি যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেহেতু ইলেকটেড জনপ্রতিনিধি ছিলেন, তাই কিন্তু জনগণের ম্যান্ডেট তার কাছে ছিল এবং জনগণ তার দিকে তাকিয়েছিল। অর্থাৎ জনগণ কিন্তু তার কাছ থেকে তাকে যেহেতু বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল, তাই কিন্তু তিনি জাতির কাছে এইখানে দায়বদ্ধ যে বর্তমানে যেই দুর্দশা, বর্তমানে যে নিপীড়ন, কিংবা সামনে যে সম্ভাব্য পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণ, এইটা সতর্ক করা, তখন তিনি এটাকে দায়িত্ব বলে মনে করতেন। কারণ তার কিছুদিন আগে, হ্যাঁ, তাকে জাতির জনক উপাধি দেওয়া হয়েছিল। জনকের দায়িত্ব হলো যে সন্তানদের দেখে রাখা। ঠিক একইভাবে তিনি এই জায়গা থেকে সারা দেশের মানুষের কাছে কৈফিয়ত এভাবে দিয়েছিলেন যে
আমরা আমাদের 23 বছর ইতিহাস হচ্ছে সংগ্রামের ইতিহাস, বঞ্চনার ইতিহাস। আমরা এইভাবে আমরা বঞ্চিত হয়েছি, শোষিত হয়েছি, এবং শেষে গিয়ে কিন্তু তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন যে যার যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। এবং তিনি কিভাবে কলকারখানা চলবে, কিভাবে অফিস চলবে, রাস্তাঘাট চলবে কিনা, কিংবা সরকারি কর্মচারীরা বেতন নিবেন কিনা, এই বিষয়গুলো কিন্তু একটা দেশ পরিচালনার জন্য যত দিক নির্দেশনা প্রয়োজন, তিনি কিন্তু এই দায়িত্ববোধ থেকে তিনি এই ঘোষণাটা বা এই ভাষণটা তিনি দিয়েছিলেন। আর লাস্ট মোমেন্টে একটা যিনি প্রশ্ন আমাকে, আমি যাকে করলাম যে শেষ বঙ্গবন্ধু 7ই মার্চের শেষ উক্তি কি ছিল বা শেষ লাইনটা কি ছিল, সম্ভবত আমি যদি ভুল না হয়ে থাকি উনি কিন্তু জয় বাংলা বলে ভাষণটা শেষ করেছিলেন। তো এটা কিন্তু মাথায় থাকতে হবে। এবং এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক হয়, আপনারা হয়তো বা জানেন কিনা, যে এয়ার কমোডোর AK খন্দকার, হ্যাঁ, ওনার একটা বিতর্কিত বই আছে। সেখানে উনি একটা খুবই বিতর্কিত একটা এন্ডিং নিয়ে আসছিলেন, যে তিনি নাকি ওখানে ছিলেন এবং 7ই মার্চের ভাষণে এইভাবে ওই বঙ্গবন্ধু শেষ করেছিলেন। তো এই বিষয়গুলো কিন্তু আমরা এখন চিন্তা করছি, হ্যাঁ, বঙ্গবন্ধু যে জয় বাংলা বলবে বলে শেষ করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু এটা কিন্তু একটা জাতির জন্য একটা খুবই সিগনিফিকেন্ট বিষয় যে তিনি কি বলে ভাষণ শেষ করছেন। এবং এটাকে কেউ যখন প্রশ্নবিদ্ধ করে, তখন কিন্তু তাদের ইন্টেনশন নিয়ে, কিংবা তাদের স্বাধীনতার প্রতি লয়ালটি নিয়ে, কিংবা স্বাধীন বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন আসে। তাই এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কেয়ারফুল থাকবো এবং জানবো যে আসলে তিনি কি বলেছিলেন, বা তার দৃষ্টিভঙ্গি কি ছিল, মানে বঙ্গবন্ধুর দৃষ্টিভঙ্গি কি ছিল। আচ্ছা, তো এরপরে আসে অপারেশন, আমরা পড়াশোনায় চলে আসি, যে অপারেশন সার্চ লাইট এবং 25শে মার্চের গণহত্যা। অপারেশন সার্চ লাইট সহ যতগুলো অপারেশন আছে, আমরা কিন্তু এই অপারেশন গুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব, যে অপারেশন সার্চ লাইট কি, অপারেশন জ্যাকপট কি, অপারেশন কিল অফ লাইট কি, 25শে মার্চের গণহত্যায় আসলে কি হয়েছিল। 25শে মার্চের গণহত্যায় আমরা এখানে, আমি একটা টপিক নিয়ে আসছিলাম এখানে, আমি কিন্তু এখানে বাই দা বুক যতগুলো লাইন আছে আমি এগুলো পড়ে যেতে পারতাম, এটা আসলে খুব একটা ফিজিবল না এই রাত 10টার সময়। এই কারণে আমি কিন্তু শুধুমাত্র টপিক ধরে এখান থেকে যতটুকু আলোচনার মতো বিষয় আছে, বা আপনারা যেখান থেকে একটু রিসার্চ করে পড়তে পারেন, এই জায়গাতে চলে যেতে যেন পারেন, এর জন্য আমি খুব শর্টলি এখানে আগাচ্ছি। তো এই সময় কিন্তু 1971 সালের 25শে মার্চ, সেই সময় কিন্তু সাইমন রিং তিনি কিন্তু ছিলেন বাংলাদেশেই তিনি থেকে গেছিলেন। এবং তিনি কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে পরবর্তীতে সংবাদ প্রকাশ করেন, যার মাধ্যমে মূলত সারা বিশ্ববাসী বাংলাদেশের গণহত্যা সম্পর্কে তারা অবগত হন। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন যে সাইমন রিং এর যেই প্রথম নিউজটা ছিল, সেই নিউজটার হেডলাইন কি ছিল? এনিওয়ান? এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস, যে আসলে সাইমন রিং আমরা জানি, এটা কম বেশি সবাই জানি, যে সাইমন রিং একটা পত্রিকা প্রকাশ করেছিলেন, তিনি একটা নিউজ প্রকাশ করেছিলেন, এবং এটা আসলে বিশ্ববাসীর মনোযোগ আকৃষ্ট করতে সমর্থ হয়। বাট এনিওয়ান, যে এখানে কি ছিল রিপোর্টের মধ্যে, রিপোর্টে অনেক কিছু লেখা থাকতে পারে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে রিপোর্টটা কোথায় থেকে তিনি প্রকাশ করেছিলেন? উনি তো নিশ্চয় বাংলাদেশ থেকে করেন নাই। এনিওয়ান? নুরুন নাহার ইরিনা, আপনি কি আছেন? জি ভাইয়া আছি। টাইটেলটা সাইমন রিং, অনেকটা এরকম ছিল যে, ও সরি ভাইয়া, সরি ফর ইন্টারাপশন, আপনি কন্টিনিউ করেন। না না, আমি আমি যেটা বলছিলাম, যে তিনি সাইমন রিং কোথায় থেকে এই নিউজটা প্রকাশ করতে পেরেছিলেন? ভাই আমি এটা পড়েছিলাম, বাট আমি কারেন্টলি মনে করতে পারছি না, কারণ সে খুব কষ্টে বর্ডার ক্রস করেছিল, এরপরে গিয়ে সেটা পাবলিশ করা হয়েছিল, এতটুকু হুম, মনে আছে। হ্যাঁ, উনি কিন্তু এটা মূলত ব্যাংকক থেকে প্রকাশ করেছিলেন, এবং ওই যে শিরোনাম ছিল, শিরোনামটা ছিল অনেকটা এরকম, আমি এখানে একটা কপি রেখে দিছিলাম। এটা ওয়াশিংটন পোস্টে, এটা বলছে যে এই যে ট্যাঙ্কস ক্রাশ রিভল্ট ইন পাকিস্তান, 700 slaughtered, homes burned। ইনি কিন্তু তখন তার যে অভিজ্ঞতা ছিল সেটা নিয়ে উনি রিপোর্ট করেন, এবং ওই সময়ে 25শে মার্চে মূলত কতজন মানুষ সেখানে শহীদ হন ওই দিন, অ্যাকচুয়ালি ওই রাতে আমরা কিন্তু জানি না। বাট সাইমন রিং এর যে নিউজ থেকে উনি যখন দেখতে বের হয়েছিলেন পরদিন, সেখানে উনি দেখেছিলেন যে আনুমানিক 7,000 মানুষ সেখানে শহীদ হয়েছিলেন, এবং ঘর বাড়ি জ্বলতেছিল।
তো এখানে শুরুটাই ছিল একটা খুব ইন্টারেস্টিং টাইটেল দিয়ে, যে ইন দ্য নেম অফ গড অ্যান্ড ইউনাইটেড পাকিস্তান। হ্যাঁ, এটা কিন্তু কমপ্লিটলি একটা হোক্স ছিল, যে ঈশ্বরের নামে আমরা অখণ্ড পাকিস্তানের নামে, ইসলামের নামে আমরা যুদ্ধ করছি। তো এখানে না ছিল ইসলাম, হ্যাঁ, না ছিল ইসলামের কোনো কনসেপ্ট, না ছিল অখণ্ড পাকিস্তান। মূলত এটা কিন্তু আমরা খুব কমন সেন্স, খুব বেসিক কমন সেন্স দিয়ে ইউজ করে বলতে পারি যে তারা যদি ইউনাইটেড পাকিস্তানে বিশ্বাস করত, এবং তারা যদি এটা মেনেই নিত যে বাঙালিকে আহ তারা নিজেদের মতো করে ওন করে, কখনোই কিন্তু 25শে মার্চের গণহত্যা হতো না। নিজের যে মানুষকে কখনোই এইভাবে কেউ স্লটার করে না। তারা কিন্তু বঙ্গবন্ধুর জনপ্রিয়তা বলেন, আওয়ামী লীগ সরকারের 1970 সালের নির্বাচনের যে সাফল্য সেটা দেখে বলেন, কিংবা মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটা থেকে বলেন, তারা কিন্তু এটা ধরে নিয়েছিল যে টুডে অর টুমরো বাংলাদেশ উইল ইমার্জ। দ্যাটস ওয়াই তাদেরকে আসলে আহ, দমানোটা এটা যতটা ব্রুটাল ওয়েতে পারা যায়, এই কারণে কিন্তু ইয়াহিয়া খান বলেছিলেন যে আই নিড আই ডোন্ট নিড পিপল, আই নিড দ্য ল্যান্ড। হ্যাঁ, তার কিন্তু মানুষ দরকার নেই, কারণ মানুষ অলরেডি স্বাধীনতাকামী, বা সেখানে তার পাকিস্তানের সাথে থাকতে চায় না। তো এই বিষয়গুলো আমরা হয়তোবা সামনের দিকে আরো দেখবো। তো 25শে মার্চের যেই অপারেশন সার্চ লাইট, সেটা কার মাস্টার প্ল্যান ছিল, কেউ কি বলতে হবে? এটা প্রিলির কোশ্চেন। কারা এই 25শে মার্চের টিকা খান, টিক্কা সাথে ছিল? আরেকজন ছিল রাউফর মানালি, রহমান আলী, আরেকজন ছিল খাদিম হোসেন রাজা। রাইট, খাদিম হোসেন রাজা। মূলত এই তিনজনের সাথেই কিন্তু আলোচনা করে পরবর্তীতে এখানে হচ্ছে ইয়াহিয়া খান এই প্ল্যানটা বাস্তবায়ন করে। আচ্ছা, এখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে একটার সাথে আরেকটা সবগুলো রিলেটেড। তো আপনাদের একটা ইন্টারেস্টিং হিস্ট্রি শেয়ার করি, সেটা হচ্ছে যে ওই সময়ে একজন বিচারকের কতটা সাহস, কতটা আহ বাংলায় এটাকে হ্যাডম বলে, যে কতটা হ্যাডম থাকলে তিনি, যিনি গভর্নর হয়ে আসছেন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন কিন্তু একজন এর আগে বাঙালি। হ্যাঁ, তার পরিবর্তে টিক্কা খানকে নিয়ে আসা হয়। এই ইতিহাস তো আপনারা সবাই জানেন। তো টিক্কা খানকে শপথ না পড়ালে কিন্তু তিনি গভর্নর হতে পারছেন না। আমরা জানি যে যে কোনো সাংবিধানিক পদে কেউ যদি আসে, তাকে শপথ গ্রহণের দিন থেকে তার দিন কার্যকর হওয়া শুরু হয়। তো একজন বিচারপতি ছিলেন যিনি তাকে শপথ পড়াতে অস্বীকার করেন। তো আপনারা কি একটু বলতে পারবেন যে এই বিচারপতির নাম কি ছিল? বিচারপতি আবু সাইদ চৌধুরী। না, 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 না। এনিওয়ান? আচ্ছা, তিনি ছিলেন বিচারপতি বি সিদ্দিকী, যিনি টিক্কা খানকে, উনি তখন জেনারেল সম্মত ছিলেন না, জেনারেল ছিলেন না, জেনারেল তো আরেকজন ছিলেন, উনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল ইয়াহিয়া খানকে তিনি শপথ পড়াতে অস্বীকার করেন। হ্যাঁ, আচ্ছা। তো এতটা তার এতটা এই পরিমাণ সাহস ছিল, হ্যাঁ, যে তিনি, যেহেতু তিনি বঙ্গবন্ধুকে তার রাজনৈতিক, মানে ওই সময়ে সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে যেহেতু রাজনৈতিক নেতা হিসেবে মেনে নিয়েছিল, এবং বঙ্গবন্ধু কিন্তু 7ই মার্চের ভাষণের মাধ্যমে পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণাই করে দিয়েছিলেন, তাই কিন্তু তার কথা, তার শাসনে ওই সময় দেশ চলতো, এবং সেই জাস্টিস সেটা কিন্তু আহ, মেনে চলেছিলেন। হ্যাঁ, ওই সময় তিনি ছিলেন হচ্ছে পূর্ব পাকিস্তানের চিফ জাস্টিস। তো এই কারণে তিনি ইয়েকে এই লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে তিনি তখন শপথ পড়াতে অস্বীকার করেন। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পড়ার মধ্যে ফিরে যাই। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে স্বাধীনতার ঘোষণা যখন দেয়া হয়, আমরা কিন্তু স্বাধীনতার ঘোষণা যেটা আহ, প্রচার করা হয়, এটার ইতিহাসটা জানার চেষ্টা করব, এবং তার সাথে স্বাধীনতার ঘোষণার পাশাপাশি স্বাধীনতার ঘোষণা ইটসেলফ এটা আমরা ইংরেজিতে জানার চেষ্টা করব। এতে দুইটা লাভ হবে। একটা লাভ হচ্ছে যে আমাদের যদি কখনো ইংরেজিতে বলতে বলে স্বাধীনতার ঘোষণাটা, সেটা আমরা বলতে পারবো। আর দ্বিতীয় লাভ যেটা হবে সেটা হচ্ছে যে যেহেতু এখানে অনেকেই আছে বুয়েটের স্টুডেন্ট, তো বুয়েটের একজন প্রফেসরের ভূমিকা ছিল
যিনি বঙ্গবন্ধুর ঘোষণাকে ট্রান্সমিট করতে হেল্প করেছিলেন? কেউ কি তার নাম বলতে পারবেন? প্রফেসর নুরুল উল্লাহ। হ্যাঁ, প্রফেসর নুরুল্লাহ। তিনি ট্রিপল ডিপার্টমেন্টের টিচার ছিলেন এবং তিনি কিন্তু ট্রান্সমিটার দেওয়ার মাধ্যমে 7ই মার্চ, সরি 26শে মার্চের যে স্বাধীনতার ঘোষণা সেটা ট্রান্সমিট করতে দিয়েছিলেন। এবং এখানে কিন্তু ইস্ট পাকিস্তান রাইফেলের একটা অনবদ্য ভূমিকা আছে। আমরা যদি সুযোগ হয় আমরা এটা একটু জানার চেষ্টা করব। তার সাথে সাথে সেইখানে চট্টগ্রামের তৎকালীন যেই আওয়ামী লীগের নেতা ছিলেন M A হান্নান, জহুরুল হক চৌধুরী, হ্যাঁ, তার নামে কিন্তু একটা স্টেডিয়ামও আছে। তো এই ব্যক্তিবর্গের যে ভূমিকা সেগুলো একটু জানার চেষ্টা করবো। আচ্ছা, প্রফেসর নুরুল্লাহ আরেকটা কাজ আছে যেটা অনস্বীকার্য। কেউ কি বলতে পারবেন যে ওই 26শে মার্চের আগের রাতে, অর্থাৎ মানে 26শে মার্চ প্রথম পরে, অর্থাৎ 25শে মার্চ কালো রাতে তিনি একটা ডকুমেন্ট সংগ্রহ করেছিলেন এবং সেটা পরবর্তীতে প্রচার করেছিলেন? এটা কি ছিল? আচ্ছা, মূলত এটা ছিল হচ্ছে যে ওই সময় তার কাছে যে ক্যামেরা ছিল, তিনি ক্যামেরা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তৎসংলগ্ন এলাকায় যেই গণহত্যা চলছে সেই গণহত্যার একটা তিনি ভিডিও ফুটেজ নিয়েছিলেন, যেটা পরবর্তীতে স্বাধীনতা প্রামাণ্য দলিল হিসেবে, আহ, প্রামাণ্য দলিল, শুধু স্বাধীনতা না, গণহত্যার প্রামাণ্য দলিল হিসেবে বিবেচনা করা হয়। এই যে আমরা কিন্তু আহ রিসেন্টলি কিন্তু রিসেন্টলি মানে অতটাও রিসেন্টলি না, গত বছরের দিকের ঘটনা মোস্ট প্রবাবলি, বা এই বছরের শুরুর দিকে, যে ইউএস এর কংগ্রেসে কিন্তু আমরা যখন দেখছি যে কয়েকজন বাংলাদেশের যেই গণহত্যা সেটাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছিলেন। তো এইখানে স্বীকৃতি দেওয়ার পিছনে যতগুলো ডকুমেন্ট ছিল, যতগুলো রিটেন ডকুমেন্ট কিংবা যতগুলো অডিও ভিডিও ডকুমেন্ট ছিল, তার মধ্যে কিন্তু এটা একটা সিগনিফিকেন্ট এভিডেন্স ছিল যে 25শে মার্চের গণহত্যাটা কিভাবে সংঘটিত হয়েছিল। তাই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সাথে এখানে রিলেটেড। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা প্রশ্ন করার জন্য। কেন? এখান থেকে খুব সহজে প্রশ্ন করা যায়। সেই প্রশ্নগুলো কি? প্রশ্নগুলো হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয়ে কে কে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, অথবা ভাইস ভার্সা যদি আমি চিন্তা করি যে এই মন্ত্রী কিংবা অমুক ব্যক্তি, ফর এক্সাম্পল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ আর কি কি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এখানে আমি একটা বা দুইটা বা খুব অল্প কয়েকটা মন্ত্রণালয় এখানে লেখা আছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা মন্ত্রীর যতগুলো দায়িত্বপ্রাপ্ত দপ্তর আছে সবগুলোই এখানে শিখে যাওয়াটা। আচ্ছা, তো এর পরবর্তীতে এখানে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে। আমরা সবাই বিশ্বাসঘাতক খন্দকার মোস্তাকের ঘটনা জানি। হ্যাঁ, আমরা সবাই হচ্ছে দোদুল্যমান বলবো আমি, আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘটনা জানি। কিন্তু একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে। এই ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে যিনি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন, অধ্যাপক ইউসুফ আলী। তার সম্পর্কে কেউ কি জানেন? এটা হয়তো ভাইবার কোশ্চেন হতে পারে না, বাট আমি আলোচনার জন্য এখানে নিয়ে আসছি যে ভাইয়া সে অনেক বছর ধরে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর পদে ছিলেন। ওকে, অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে। উম, আমার জানা মতে উনি একে তো মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করান, এরপরে তিনি খন্দকার মোশতাকের ক্যাবিনেটে উনি মন্ত্রিত্ব পেয়েছিলেন। এরপর তিনি ইয়েস। আবার এর পরের যে সরকার গঠিত হয় সেখানেও তিনি ক্যাবিনেটে ছিলেন। মানে তিনি একই সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মানে কোন দলের গভর্নমেন্ট ফর্ম করেছে কিন্তু উনি ছিলেন না এরকম হয়নি আর কি, এটা আমি জানি আর কি। এক্স্যাক্টলি এটাই, উনি হচ্ছে সবসময় সরকার পক্ষে ছিলেন। হ্যাঁ, সরকার যেই গঠন করুক না কেন উনি সরকারের মন্ত্রী বা সেখানে তিনি থাকবেন। হ্যাঁ, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য ছিল। তো এটাই হচ্ছে তার সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার, যে তিনি যেই সরকারে আসুক সেই সরকারেরই উনি খুবই আহ, মানে আস্থাভাজন একজন উনি ব্যক্তি হন। তো উনি কিন্তু মূলত ছিলেন অধ্যাপক, যে আমরা বলি, উনি কিন্তু মূলত হচ্ছে উনি বাংলা সাহিত্যের অধ্যাপক ছিলেন বা বাংলার অধ্যাপক ছিলেন। তো উনি
যখন হচ্ছে সরকার শিক্ষামন্ত্রী যখন ছিলেন, বঙ্গবন্ধুর সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। এরপরে উনি কিন্তু বঙ্গবন্ধু যখন বাকশাল করেন 1975 সালে, সেখানেও কিন্তু তিনি মন্ত্রিত্ব পান। হ্যাঁ, তিনি সম্ভবত এখানে শ্রম মন্ত্রী ছিলেন। তারপরে যখন এই যে ভাই যেটা বললেন যে আপনার উনি কিন্তু খন্দকার মোস্তাকের যেই ক্যাবিনেট, সেখানেও কিন্তু তিনি ছিলেন, সেখানে তিনি সম্ভবত প্ল্যানিং মিনিস্টার ছিলেন। তারপরে আবার যখন আহ যথাক্রমে সেখানে আওয়ামী লীগ সরকার কিংবা পরবর্তীতে বিএনপি সরকার, হ্যাঁ এমনকি যখন হচ্ছে বিচারপতি আব্দুল সাত্তারের যখন ইয়ে ছিল, প্রেসিডেন্টশিপ ছিল, তখনও তিনি হচ্ছে মন্ত্রী ছিলেন, পাট ও বস্ত্রমন্ত্রী বা এরকম কোন একটা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। আর ইভেন উনি এরশাদের মন্ত্রীও ছিলেন। হ্যাঁ, এখানে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে এইচ এম কামরুজ্জামান ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এই অধ্যাপক ইউসুফ। হ্যাঁ, উনি কিন্তু এরশাদের সময়ও উনি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন। তো এটা হচ্ছে রাজনৈতিক তিনি যতবার তার খোলস পাল্টানো যায় উনি পাল্টেছেন, এবং এটা নিয়ে কিন্তু তাকে কেউ দোষ দেয় না। হ্যাঁ, তাকে নিয়ে তার মানে তার 14 গোষ্ঠী উদ্ধার করতে খুব কম লোককেই দেখা যায়। বাট ওনার যে ভূমিকা সেটা বেশ ইন্টারেস্টিং আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে যারা হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স চয়েস দিয়েছি, তারা এখানে চেষ্টা করব যে কূটনৈতিক মিশনে যারা যারা কর্মরত ছিলেন, এখানে কয়েকজনের নাম দেয়া আছে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে 11 জনের নাম দেয়া আছে। যে বিচারপতি আবু সাইদ চৌধুরী, জনাব হোসেন আলী, জনাব হুমায়ুন রশিদ চৌধুরী, জনাব এম আর সিদ্দিকী, আবু ফতেহ এবং অন্যান্য যারা আছেন। পরবর্তী নামগুলো হয়তো আমরা খুব একটা জানি না। জনাব আবু ফতেহ পর্যন্ত আমরা জানলেই হবে যে তিনি ইরাকে ওই সময় দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এবং স্বাধীনতার যেই ফান্ড ছিল, মুক্তিযুদ্ধ যে ফান্ড ছিল, সেখানে কিন্তু তিনি আমার যদি ভুল না হয় উনি সম্ভবত $25,000 সেখানে উনি কন্ট্রিবিউট করেছিলেন। আমার হয়তো বা টাকার কারেন্সিটা ভুল হতে পারে, বাট উনি 25,000 একটা অ্যামাউন্ট উনি কন্ট্রিবিউট করেছিলেন। তো এরকম অনেকগুলো কন্ট্রিবিউশন আমরা শিখবো বা জানবো। যারা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার চয়েস দিয়েছেন ফার্স্টে, কিংবা এটা সবার জন্য বেসিক্যালি, যে বেসামরিক প্রশাসনে মন্ত্রিসভায় তো মন্ত্রীরা ছিলেন, বা সেখানে ক্যাবিনেট সচিব কে ছিলেন, মুখ্য সচিব সেখানে কে ছিলেন, এই বিষয়গুলো সংস্থাপন সচিব কে ছিলেন, এই নামগুলো আমরা অনেক জানি, অনেক আমরা শুনি, বাট অ্যাকুরেটলি যেন আমরা বলতে পারি। এখানে সবগুলো নাম হয়তো বা প্রয়োজন নেই, ফুল ক্যাবিনেট জানা হয়তো বা প্রয়োজন নেই। এই যে এইচ টি ইমামের যে বইটা আমি একদম প্রথম দিকে নিয়ে আসছিলাম, যে বাংলাদেশ সরকার 1971 থেকে 75, ওনার কিন্তু দুইটা বই আছে। একটা হচ্ছে শুধু বাংলাদেশ সরকার 1971, খুবই ইন্টারেস্টিং বই, কনসাইজ এন্ড ইন্টারেস্টিং বই। আরেকটা বই আছে 1971 থেকে 75, উনি 75 পর্যন্ত ঘটনাগুলো সেখানে বিবৃত করেছেন। তো খুবই জ্ঞানী মানুষ, ওনার বই যদি সুযোগ হয় তাহলে পড়বেন। আর মুখ্য সচিব ছিলেন জনাব রুহুল কুদ্দুস। এই রুহুল কুদ্দুসের একটা বিশেষ পরিচয় আছে, আপনারা কেউ কি বলতে পারবেন? ওনার একটা মানে স্বাধীনতার পিছনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দলিল উনি তৈরি করতে সাহায্য করেছিলেন, সেটা কি? 6 দফা। হ্যাঁ, 6 দফা। 6 দফা, 6 দফা কিন্তু আহ মূলত যখন বঙ্গবন্ধু ঘোষণা করেন, তখন কিন্তু উনি এই রুহুল কুদ্দুস, ওনারা কিন্তু সবাই কিন্তু সিএসপি অফিসার ছিলেন। প্রত্যেকেই যারা শুরুর দিকে আছে তারা সবাই সিএসপি অফিসার ছিলেন। আমরা জানি যে ওই সময় কিন্তু মূলত অফিসারদের দুই ভাগে ভাগ করা হতো, যেটা ভারতেও এখন আছে। যেহেতু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, যারা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা হচ্ছে ব্যুরোক্র্যাট, তাদেরকে বলা হতো সিএসপি অফিসার, আর যারা হচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের অফিসার তাদেরকে বলা হতো ইপিসিএস, ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস। সিএসপি হচ্ছে যে তখন সম্ভবত ছিল সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস। তো সরি, আমি যদি ভুল না হয়, এটা হচ্ছে সিভিল সার্ভিস অফ পাকিস্তান, এরকম ছিল, বা সেন্ট্রাল সার্ভিস অফ পাকিস্তান, সিএসপি আর কি। তো এই রুহুল কুদ্দুস সিএসপি স্যার, উনি কিন্তু 6 দফা প্রণয়ন করতে সাহায্য করেন। হ্যাঁ, খুবই সঠিক অ্যান্সার। আর এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে পররাষ্ট্র সচিব মাহবুবুল আলম চাষী, উনার কিন্তু একটা প্রশ্নবিদ্ধ একটা ভূমিকা আছে খন্দকার মোস্তাকের সাথে কোলাবোরেশনের সময়। এই মাহবুবুল আলম চাষী এবং খন্দকার মোস্তাক কিন্তু পরবর্তীতে আমেরিকার সাথে যোগ সাজসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। এইখানে আমি 40 বিসিএস এর এক ভাই, উনি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তো তার আর একটা পরিচয় হচ্ছে যে উনি কিন্তু রাজশাহীর মেয়র, হ্যাঁ, খায়রুজ্জামান লিটনের উনি ভাতিজা হন। তো এখানে শতদ্রু হয়তো বা চিনবে। তো তাকে একটা প্রশ্ন করছিলেন বোর্ডে, যে সম্ভবত জাহিদুর রশিদ স্যারের বোর্ডে পড়ছিলাম যদি ভুল না হয়। তো তাকে প্রশ্ন করছিল যে ইংরেজিতে, যে স্বাধীনতায় যে কয়জন ব্যক্তিবর্গ
সেখানে বাধা প্রদান করতে চেয়েছিলেন। তাদের মধ্যে একজন হচ্ছে খন্দকার মোশতাক এবং আরেকজন হচ্ছে মাহবুবুল আলম চাষী। তো তাদের কোলাবোরেশনের ভূমিকাটা কি ছিল সেটা ইংরেজিতে বলুন। তো আমি আপনাদের এখান থেকে যে কোনো একজনকে এটা ভলান্টিয়ার করার জন্য অনুরোধ করছি যে এটার উত্তরটা কি হতে পারে। মুজাহিদ আছো এখানে? আছে, বাট আমার লিটারের কোনো আইডিয়া নাই এটা নিয়ে। আহ আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা হয়তো বা সামনে ডিসকাস করবো, মুজাহিদ, কোনো সমস্যা নেই। কেউ কি ভলান্টিয়ার করতে চান এই জায়গাটাতে? শতদ্রু? হ্যাঁ, জাহিদ। দোস্ত, এই যে আমরা হচ্ছে খন্দকার মোস্তাকের যেই প্রশ্নবিদ্ধ ভূমিকা মাহবুবুল আলম চাষী, হ্যাঁ, ওনার সাথে কোলাবোরেশন, এটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো তুই কি আমাদেরকে কোনো ইনসাইট ইংরেজিতে শেয়ার করবি? কারণ আহ, যেহেতু কোশ্চেন ইংরেজিতে করা হয়েছিল একসময়। না জাহিদ, আমি সরি। আচ্ছা দোস্ত, এখানে আমরা অসুবিধা নেই। এটা মূলত যে ঘটনাটা এখানে হয়েছিল সেটা হচ্ছে যে খন্দকার মোস্তাক and Mahbub Alam Chashi, they both were in the charge of Ministry of Foreign Affairs. So they had the right to communicate with foreign countries, especially those countries who didn't want that Bangladesh would become an independent nation like United States. So the United States consulate and these two persons, Foreign Secretary Mahbub Alam Chashi, uh, with Khandakar Mustaq Ahmed, and another person, Tahiruddin Thakur. They all conspired, or they all communicate with the US Embassy that they want Sheikh Mujibur Rahman back in exchange of surrendering in the war. They don't want the war. They don't want the victory. They want Sheikh Mujibur Rahman alive. So basically, it is not from the love for Sheikh Mujibur Rahman, or the love for his indemnity. Basically, they were pursued by US Embassy that if they would leave their position in the cabinet and give a statement in United Nations or any international platform that this war, this liberation war is not the war of people, it's the war of how many? It's the war of some deviant politicians. They agreed with the statement, and they want that the most of the people, they wanted to give the statement that they believe that most of the people do not want this war, because they want the uh, the previous nation, the Pakistan nation. So actually, it is a wrong statement. Actually, it is from their notorious act, but they did it. They wanted to do it in the name of Sheikh Mujibur Rahman, but the then Prime Minister Tajuddin Ahmed stopped them. They rusticated them from the cabinet, and at that moment, he he means Tajuddin Ahmed realized that all the people of Bangladesh want Sheikh Mujibur Rahman back, but not at the cost of our liberation, because we were almost at the verge of victory. It is not feasible to stop the war right now. And he believed in heart that no one can harm Sheikh Mujibur Rahman, even if he was in the cell, because all the countries like Soviet Union or India, with along with all the other nations, were pursuing Pakistan not to hang the father of the nation, Sheikh Mujibur Rahman. So, thus, Tajuddin Ahmed saved the liberation war at that
ক্রুশিয়াল মোমেন্ট। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আমার কথা কি বোঝা গেছে? আমি অতটা ইংরেজিতে ভালো না, বা হয়তো বা ফ্যাক্ট গুলো আরো ডিটেইলস আছে, এটা হয়তো বা পড়াশোনা করলে আরো ভালো জানা যেত, বাট বেসিক্যালি টার্মটা ছিল বা ঘটনাটা ছিল এটাই, যে তারা বঙ্গবন্ধুকে বাঁচাতে চায়, এই কারণে তারা হচ্ছে স্বাধীনতা চায় না, যারা যুদ্ধ চায় না, তারা কিছুই চায় না, তারা খুবই শান্তিপ্রিয় মানুষ। হ্যাঁ, তারা এরকম একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য মোটামুটি তৈরি ছিল। তারা চলে যাচ্ছিল, সে সময় তাদেরকে থামানো হয় বা তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয় মূলত তাদের জায়গা থেকে। তো আমরা যদি এরপরে আসি যে স্বাধীন বাংলা বেতার। সরি ফর ইন্টারাপশন। আচ্ছা, এখানে এই যে তাদের যে শান্তিপ্রিয় মনোভাব, তারা যেটা দেখাতে এটা চেয়েছিলেন। অ্যাকচুয়ালি সার্কাজম করে বলছি, বিজয়, এটা। আচ্ছা, জাহিদ, জি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শোনা আছে ভাই? হ্যাঁ, এখানে একটা জিনিস একটু মানে বলি, হ্যাঁ, প্লিজ ভাই। মানে খন্দকার মোশতাকের মানে আপনারা যদি ব্যাকগ্রাউন্ডটা একটু দেখেন দেখবেন যে মোশতাক কিন্তু আহ মানে বঙ্গবন্ধুর থেকেও একটু সিনিয়র ছিলেন, মানে একেবারে তার মানে জীবনের রাজনীতি যদি শুরুর থেকে বলি, 1900 মানে পাকিস্তান মানে আহ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ যখন সৃষ্টি হলো তখন বঙ্গবন্ধু সেখানে ছিলেন হচ্ছে যুগ্ম সম্পাদক, খন্দকার মোশতাক কিন্তু ছিলেন সেখানে হচ্ছে সহ সম্পাদক, মানে তার থেকে পরের মানে বা নিচের যে স্টেজটায়। তো তিনি কিন্তু তখন থেকেই মানে একটা জেলাসি ছিল, এবং যখন মুক্তিযুদ্ধের সময় প্রথম মানে মানে একটা কমিটি হবে বা একটা সরকার হবে এরকম একটাই ছিল, মোশতাকের কিন্তু প্রথমে আশা ছিল যে সে হচ্ছে প্রধানমন্ত্রী হবে। মানে এই হিস্ট্রিটা মানে আসলে আপনাদের হয়তো এই এটা করা খুবই উচিত। রেলেভেন্ট ভাই, হ্যাঁ, এটা আমার আসলে বলা উচিত ছিল। হ্যাঁ, যাই তুমি কন্টিনিউ করতে পারো আর কি, মানে এই হ্যাঁ, জিনিসটা এই ইনফরমেশনটা আর কি আমার একটু ছিল আর কি। মানে মোস্তাককে আপনি যদি চিন্তা করেন, আমরা হয়তো বা শুধুমাত্র যে মীর জাফরকে গালি দেই বিশ্বাসঘাতক বলে, কিন্তু খন্দকার মোস্তাকের ভূমিকা ছিল খুবই ঠান্ডা মাথার। উনি মূলত মানে আহ একদম শুরু থেকে শুধু জেলাসি যে ফিল করতেন ব্যাপারটা এরকম না। ভাই যেটা বললেন, নিয়ামত ভাই যেটা বললেন, জেলাসি ফিল করতেন, এবং বঙ্গবন্ধুর প্রতি তীব্র ঘৃণা উনি কিন্তু মনে মনে পোষণ করে গেছেন আজীবন। যার কারণে কিন্তু যখন ঘাতকরা জাতির পিতাকে খুন করার জন্য এগিয়ে যাচ্ছিলেন, তাদেরও প্রথম পছন্দ ছিল যে খন্দকার মোস্তাকের পরামর্শ নিতে হবে, খন্দকার মোস্তাকের সাথে পরামর্শ করলে একটা ভালো পরামর্শ পাওয়া যাবে। এই কারণেই কিন্তু খন্দকার মোস্তাক আহ সে মীর জাফরের চেয়ে খারাপ। হ্যাঁ, আপনি যে চিন্তা করেন যে যে প্রকাশ্য শত্রু, সে কতটা খুব বেশি ক্ষতি করতে পারে না, যে গোপন শত্রু লাইক এই যে খন্দকার মোস্তাক, সে কিন্তু বেশি ক্ষতি করে। আচ্ছা, তো আমরা এই যে যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা পড়বো, এটা আমরা জানি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মূলত প্রথমে ছিল হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে, পরবর্তীতে এটা কিন্তু চলে যায় হচ্ছে কলকাতায়। এদের স্টেশনটা চলে যায় কলকাতায়, তো তাই না? আমি কি ভুল বলছি? কেউ যদি ভুল হয় ঠিক করে দিবেন। তো কলকাতায় যখন এটা চলে যায় এদের স্টেশনটা, তখন থেকে কিন্তু এই চরমপত্র, জল্লাদের দরবার, এই আহ অনুষ্ঠানগুলো ওই সময়ে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের মনোবলকে দৃঢ় করতে অসামান্য ভূমিকা রেখেছিল। এবং আমরা যে স্বাধীনতার সময়ে যে গানগুলো শুনতে পাই, সেগুলো কিন্তু সবই স্বাধীনতার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ওই সময় চলা হতো। আচ্ছা, তো মূলত বাংলাদেশের যে মুক্তি ফোর্স ছিল, সেটাকে দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে, একটা হচ্ছে নিয়মিত বাহিনী আর একটা হচ্ছে অনিয়মিত বাহিনী। আহ, নিয়মিত বাহিনী সংখ্যায় ছিল খুবই কম, নিয়ার অ্যাবাউট 5000 অনলি। হ্যাঁ, নিয়মিত বাহিনী আমরা আহ, শুনে হয়তো অবাক লাগে যে মাত্র 5000 ছিল, কিন্তু অনিয়মিত বাহিনী যারা সাধারণ মুক্তিযুদ্ধ, যাদের কারণে আমরা মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলতে পারি, এই সংখ্যাটা ছিল কিন্তু অনেক বেশি। এই সংখ্যাটা আমরা এখন পর্যন্ত কোনো এক্সাক্ট হিসাব হয়তো বা পাওয়া যায় নাই, কিন্তু এই সংখ্যাটা ধরা যেতে পারে সেটা মোর দেন 50,000, 50,000-এর হয়তো বা বেশি ছিল সুসংগঠিত। যে অনিয়মিত বাহিনী ছিল হয়তো বা 1 লাখের কাছাকাছি হতে পারে। তো এই ইতিহাসগুলোতে আমরা হয়তো বা খুব বেশি যাব না। তবে এইখানে আমি একটা প্রশ্নের উত্তর বলবো না, এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে যাব। কেউ উত্তর চাইলে করতে পারেন, যদি করতে না পারেন সেক্ষেত্রে তারা একটু রিসার্চ করবেন। সেটা হচ্ছে, আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই 11টা সেক্টর
কবে এবং কিসের ভিত্তিতে ভাগ করা হয়? আমি আবারও বলছি যে 11টা সেক্টরকে যে বাংলাদেশে ভাগ করা, এটা 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 কিন্তু একটা ইয়ার কোশ্চেন, এটা কিন্তু একটা বোর্ডের কোশ্চেন। আমি যতদূর জানি এটা মনে হয় 40-এর কোশ্চেন, কোন একটা স্যার জিজ্ঞেস করেছিলেন। কেউ কি ভলান্টিয়ার করতে চান? আচ্ছা, একটা অ্যান্সার তো মনে হয় 11 জুলাই। আচ্ছা ঠিক আছে, 11 জুলাই, হ্যাঁ। আর কিসের ভিত্তিতে এটা আমি আসলে এই মুহূর্তে মনে করতে পারছি না। আচ্ছা, আমি এটার একটা লিংক শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ। যে আমরা কেন 11টা সেক্টরে ভাগ করলাম বা কিসের ভিত্তিতে 11টা সেক্টরে ভাগ করলাম, এটা আমি এখানে বলছি না। আপনারা যদি নিজ দায়িত্বে দেখে নিতে চান দেখে নিন, আর না হলে আমরা এখান থেকে গ্রুপে লিংক শেয়ার করে দিচ্ছি। শেষ করে দিয়ে দিব। আচ্ছা, এরপরে উম, আমরা কিন্তু চেষ্টা করব যে বিভিন্ন যে অনিয়ম বাহিনী, বিশেষ করে এই যার জন্য অনিয়মিত বাহিনী থাকে যেগুলো বিখ্যাত, তাদের যেই বাহিনী প্রধান তাদের নামগুলো জানতে, এবং সেই বাহিনীর কর্মস্থল বা সেই বাহিনীর কর্মকাণ্ডের পরিধি, কিংবা কোথায় কোথায় যুদ্ধ পরিচালিত হতো, অথবা তাদের কি কোনো বিখ্যাত যুদ্ধ আছে কিনা বা স্মরণ করার মতো মুক্তিযুদ্ধের কোনো ঘটনা আছে কিনা, এটাও একটু আমরা জানার চেষ্টা করব। কারণ অনিয়মিত বাহিনী কিন্তু আমাদের স্বাধীনতার পিছনে অন্যতম ভূমিকা রেখেছিল, এবং এই জায়গায় বা ডিসি হিসেবে চাকরি করে আসছেন, তাদের কিন্তু এই ইতিহাসগুলো জানা। তাই হয়তোবা জেলা কোত্থেকে আসছো, জেলার বিখ্যাত ব্যক্তির নাম বলে এই প্রশ্নগুলো না করলেও, জেলায় যদি কোনো ভূমিকা থাকে অনিয়মিত বাহিনীর, কিংবা বাহিনী প্রধান যদি কারো সেখানে বিখ্যাত কেউ থাকে থাকে, তাহলে কিন্তু এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এখানে আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। কেন বা কিসের ভিত্তিতে 11টা সেক্টরে ভাগ করা হয়? Okay. আমরা তাহলে চলে আসি যে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে কিন্তু আমরা জানি যে সেনাবাহিনী যারা ছিল তারা হচ্ছে নিয়মিত বাহিনী, অনিয়মিত বাহিনী খুবই ভালো। এরপরে কিন্তু নৌবাহিনী ছিল, নৌবাহিনীটা পরে আসছে, বিমান বাহিনী ছিল। বিমান বাহিনীর একটা উল্লেখযোগ্য ওই সময়ে অপারেশন ছিল, সেই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন কিলো ফাইট। কিলো ফাইট কি, সংক্ষেপে বলি, কিলো ফাইট হচ্ছে মূলত বিমান বাহিনীর কিছু কর্মকর্তা যারা ছিলেন, তাদের প্রধান ছিলেন হচ্ছে একে খন্দকার। একে খন্দকার কিন্তু ওই সময়ে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করলেও স্বাধীনতার পরবর্তীতে তিনি কিন্তু বেশ বেশ প্রশ্নবিদ্ধ কিছু বই টই লেখেন, অনেক অসংলগ্ন বক্তৃতা দেন। শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার অবদানের পিছনে কি ভূমিকা আছে এটা নিয়ে উনি প্রশ্ন তৈরি করেন বা সেখানে কনফিউশন তৈরি করেন। বাট এই আমরা এই জিনিসগুলো কেন জানতেছি, যাতে করে যদি আমাদেরকে কোনো প্রশ্নের উত্তর বলতে বলা হয়, অ্যাটলিস্ট আমাদের অ্যাটিটিউডটা যেরকম যেন সেরকম থাকে। যে খন্দকার মোস্তাক কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মুজিবনগর সরকারের, বাট জাতীয় চার নেতা তারাও কিন্তু মন্ত্রী ছিলেন, ক্যাবিনেটের মধ্যে ছিলেন। বাট তাদেরকে আমরা যেভাবে সম্ভাষণ করব, তাদের প্রতি আমরা যেরকম রেসপেক্ট দেখাবো উত্তর দেওয়ার সময়, নিশ্চয়ই আমরা খন্দকার মোস্তাকের ভূমিকা বলার সময় সেভাবে বলবো না। বাট কিছু যদি নাও জানি, তা কিন্তু আমরা গ্রসলি বলতে পারবো যে হ্যাঁ, খন্দকার মোস্তাক এই করছেন বা খন্দকার মোস্তাকের ভূমিকা এই ছিল। ঠিক একইভাবে আমরা যখন অন্যান্য ব্যক্তিবর্গ, এই যে ইউসুফ আলী প্রসঙ্গ কেন টেনে আনলাম, যে আমরা জানতে পারি যে হ্যাঁ, তিনি তো অনেক মহান লোক, তিনি যেহেতু স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন, কিন্তু তারপরে কিন্তু তিনি যে কোন রূপ নিয়েছিলেন সেটা আমরা কিন্তু দেখতে পাই। কিংবা হচ্ছে এই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারও কিন্তু স্বাধীনতার একদম শুরু থেকে
হ্যাঁ, আওয়ামী লীগের একদম উনি কিন্তু, আমার যদি ভুল না হয়, উনি কিন্তু প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সেখান থেকে যেই আওয়ামী লীগের হাত ধরে 1970 সালে বাংলাদেশের 1970 সালে সাধারণ নির্বাচন হয়। এমনকি বর্তমান সরকার যেই আওয়ামী লীগ সরকার, হ্যাঁ, তাদেরও কিন্তু ফাউন্ডিং ফাদার ছিল হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবার তাকে কিন্তু আমরা সেই ভাবে তার পরবর্তী ভূমিকাগুলো দেখতে পাই না। তাই কিন্তু তার তার প্রতি অ্যাটিচিউড, ভাইবা বোর্ডে তার ব্যাপারে কথা বলার সময় অ্যাটিটিউড, এটা কিন্তু সেরকমই হবে। একইভাবে এই যে আমরা একটু আগে একটু জাস্ট আমি একটু রিকল করতেছি, এই যে যখন আমরা হচ্ছে মুজিবনগর সরকারের যে ক্যাবিনেট ছিল, ক্যাবিনেটের ক্ষেত্রে আমরা হোসেন তৌফিক ইমাম কিংবা সিএসপি রুহুল কুদ্দুস স্যারের কথা যেভাবে আমরা স্মরণ করব, হ্যাঁ, অন্যান্য কয়েকজন আছে তাদের কিন্তু আমরা সেভাবে সেরকম ইয়ে করবো না, সেরকম আমরা কিন্তু তাদেরকে সেলিব্রেশন করবো না বা তাদের কথা বলবো না। এই যে মাহবুবুল আলম চাষী, উনি যেমন একজন হচ্ছে বিতর্কিত ব্যক্তি, ঠিক একইভাবে যে নুরুল কাদের খান, উনার সাথেও কিন্তু বঙ্গবন্ধুর পরবর্তীতে বেশ কিছু বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়, বিশেষ করে প্রশাসনিক কাজকর্ম করা নিয়ে। উনি কিন্তু খুব একটা ইয়ে ছিলেন না, মানে বঙ্গবন্ধুর আস্থাভাজন ঠিক না, মানে প্রিয় ব্যক্তির মধ্যে বলতে যা বোঝে সেগুলোর মধ্যে উনি ছিলেন না। বেশ কিছু ঘটনা আছে, এটা হচ্ছে ফরেন ট্যুর মুড এসব নিয়ে আর কি। তো আমরা এরপরে আমরা ইয়েতে চলে আসি, বিমান বাহিনী যেই গঠন এবং তার কাজ নিয়ে। তো মূলত হচ্ছে যে বঙ্গ কিলো ফ্লাইট, যেটা কিলো ফ্লাইট কিন্তু হচ্ছে এ কে খন্দকারের যে নাম, আমি মানে এ কে খন্দকার সম্পর্কে বলতে গিয়ে এতগুলো কথা বলে ফেলছি। তো এ কে খন্দকার, তার নামের শুরুটা হচ্ছে কে দিয়ে। তো এটা তাকে সম্মান জানায় এই ফ্লাইটটা বা এই অপারেশনটার নাম কে দিয়ে শুরু হয়। বাট বিমান বাহিনীতে কে সিম্বলটাকে বলা হয় হচ্ছে কিলো দিয়ে, তারা রিপ্রেজেন্ট করে। এটা আমি বিমান বাহিনীর একজনের কাছ থেকে জানতে পারছি। তো পরবর্তীতে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি এই কে, কে ফর খন্দকার অ্যান্ড কে ফর কিলো, দ্যাটস ওয়াই এখান থেকে এই কিলো ফ্লাইট জিনিসটা আছে। তো কিলো ফ্লাইট যেটা করে সেটা হচ্ছে যে কিলো ফ্লাইট কিন্তু বাংলাদেশের মধ্যে পাকিস্তানি যতগুলো আস্তানা ছিল উইথ তাদের তেল সরবরাহ যতগুলো ডিপো ছিল, লাইক নারায়ণগঞ্জে কিছু তেলের ডিপো ছিল, চট্টগ্রামে ছিল, এই যে তেল সরবরাহ ব্যবস্থা বা জ্বালানি সরবরাহ ব্যবস্থা ইনক্লুডিং খাদ্য সরবরাহ ব্যবস্থা, এগুলো কিন্তু তছনছ করে দেয় এই কিলো ফ্লাইটের মধ্য দিয়ে। তাই কিলো ফ্লাইট কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পিছনে বিমান বাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকাটাকে আরো গৌরবোজ্জ্বল করে। এই কিলো ফ্লাইট নিয়ে একটা মুভি আছে, এটা সম্ভবত নামটা আমার এই মুহূর্তে মনে নেই আনফরচুনেটলি। এই মুভিটা ইউটিউবে পাওয়া যায়। আচ্ছা, তো এরপরে মুক্তিযুদ্ধে নৌবাহিনীর ভূমিকা, পদ্মা পলাশ। এই পদ্মা পলাশ থেকে পদ্মা পলাশ নামটা কেন ইম্পর্টেন্ট? আমাদের একজন বীর শ্রেষ্ঠ আছে, হ্যাঁ, যাদের মৃত্যুর সাথে একটা রণতরীর নাম জড়িত। কেউ কি বলতে পারবেন তার নাম কি? বীর শ্রেষ্ঠের নাম কি? বিশেষ রুহুল আমিন। স্টেশন রুল আমিন। উনি কোন জাহাজে থাকা অবস্থায় উনি শহীদ হন, বা কোন জাহাজে থাকা না, উনি তো বেসিক্যালি ওনাকে জাহাজ থেকে উনি লাফ দেন বা উনি পড়ে যান, পরবর্তী তাকে তীরে নিয়ে এসে তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মারা হয়। তো ওই গান বোটের নাম কি ছিল? বিএনএস পদ্মা। ইএনএস পদ্মা ছিল, হ্যাঁ, সঠিক অ্যান্সার। তো আমরা কিন্তু পরবর্তীতে দেখতে পাই যে এই যতজন আমাদের মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনী ছিল, তাদেরকে আনফরচুনেটলি আমরা সেভাবে সম্মান জানাতে পারিনি। সামরিক বাহিনীর মধ্যে যারা ছিল, নিয়মিত বাহিনীর মধ্যে, তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বলছি, কারণ হচ্ছে যে মুক্তিযুদ্ধের পরপরে যখন হচ্ছে প্রতীক প্রদান করার জন্য বোর্ড গঠন করা হয়, তখন তাদেরকে বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর উত্তম, এই বীর বিক্রম, তাদেরকে এই উপাধিগুলো দিয়ে ভূষিত করা হয়। বাট অনিয়মিত বাহিনী যারা ছিল তাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ হলো, তাদেরকে আমরা সম্মানিত সেভাবে প্রতীক দিয়ে সম্মানিত করতে পারিনি। তো এখন এই ভূমিকাটা আপনাদের সবার জানা, এটা আপনাদের হয়তো বা বলা দরকার ছিল না। এটার অবতারণা করার উদ্দেশ্য হচ্ছে, আমি এখান থেকে একটা প্রশ্ন করতে যাচ্ছি। প্রশ্নটা হচ্ছে যে একজন বেসামরিক বীর মুক্তিযোদ্ধা আছেন যিনি বীর উত্তম খেতাবধারী, আপনাদের বলতে হবে ইনি কে। বঙ্গবীর কাদের সিদ্দিক। বঙ্গবীর কাদের সিদ্দিক? কাদের সামথিং, সরি মনে আসছে না এই মুহূর্তে। না, কাদের সিদ্দিকী। আমি জাস্ট কনফার্ম করলাম আপনার কাছে যে আপনি এটা তো চেঞ্জ করেন কিনা, আসলে কাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তো আহ, উনি কিন্তু আমার জানা মতে একমাত্র বেসামরিক প্রতীক হোল্ডার। আর কেউ আছে বলে আমার জানা নেই। আচ্ছা, আহ, এরপরে যতগুলো এখানে জেড ফোর্স কে ফোর্স আছে আমরা এখানে সবই জানি। এরপরে আচ্ছা, একটা খুব ভালো কোশ্চেনটা হচ্ছে যে আপনারা সবাই কিন্তু নিজ জেলার মুক্তি যুদ্ধের ইতিহাস পড়ার সময় কারা রাজাকার ছিল এটা কিন্তু একটু জানার চেষ্টা করবেন, যে আপনার নিজ জেলায় এই যে শান্তি কমিটি, হ্যাঁ, নাগরিক কমিটি, এগুলো যে করা হয় এগুলো কিন্তু প্রত্যেকটা জেলার ইতিহাসের মধ্যে 71 সালে কে ছিল শান্তি কমিটির আপনার জেলার প্রধান, কে ছিল সাধারণ প্রধান, তো কোনো পদ না, মূলত সভাপতি সাধারণ সম্পাদক এগুলো হচ্ছে পদ। এই নামগুলো একটু জেনে যাবেন। কারণ কি, কারণ হচ্ছে যে অনেক সময় এই প্রশ্নটা করা হয়ে থাকে যে আপনার জেলার কুখ্যাত রাজাকারের নাম বলেন। তো আপনারা যদি এই যে শান্তি কমিটি বা হচ্ছে বিভিন্ন এই যে আল বদর আল শামস এদের যে কমিটি হয় এদের নামগুলো জেনে রাখেন, আপনার জন্য মনে রাখতে সুবিধা হবে, মানে র্যান্ডম কোনো রাজাকারের নাম মনে না রেখে এই যে শান্তি কমিটি, রাজাকার কমিটি, এদের ইয়েগুলো মনে রাখবেন। যে আমার জেলায়, যেমন আমার জেলায় আমি লিখে রাখছিলাম বা দেখে রাখছিলাম যে শান্তি কমিটির আহ্বায়ক কে ছিল আর সাধারণ সম্পাদক কে ছিল। তো এটা আপনারা হয়তো সবাই জানেন যে এইখানে বিখ্যাত গোলাম আজম, হ্যাঁ, অধ্যাপক গোলাম আজম যিনি, তিনি কিন্তু যুদ্ধাপরাধী, এবং মূলত যে শান্তি কমিটির যে কনসেপ্ট এটা কিন্তু ওনাদের হাত ধরে আসে। হ্যাঁ। তো উম আচ্ছা, এখানে আপনাদের আরেকটা কোশ্চেন, রেলেভেন্ট কোশ্চেন চলে আসলো, সেটা হচ্ছে যে বুদ্ধিজীবী হত্যার সময় যিনি মাস্টার মাইন্ড ছিলেন তাকে কিন্তু বাংলাদেশ সরকার ফাঁসি দেয়। হ্যাঁ, ওই শাহবাগ আন্দোলনের সময়, আমি যদি ভুল না করে থাকি 2013 সালে তার ফাঁসি কার্যকর হয়। যিনি হচ্ছে বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীদের মধ্যে প্রধান সমন্বয়ক ছিল, আপনারা কেউ কি তার নাম বলতে পারবেন? আমরা যেহেতু রাজাকার নিয়ে আলোচনা করে ফেলছি। মুজাহিদ। হ্যাঁ, মুজাহিদ। পুরো নাম কি আমি আসলে এই মুহূর্তে মনে করতে পারতেছি না। আলী আলী আহসান হাসান মোহাম্মদ মোহাম্মদ মুজাহিদ। মুজাহিদ। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, রাইট, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তো ওনাকে কিন্তু 2013 সালে ফাঁসি দেওয়ার মাধ্যমে জাতি কলঙ্ক মুক্ত হয়। আচ্ছা, তো আমরা এই ঘটনাগুলো একটু জানবো যে কে কোন ঘটনার পিছনে ছিলেন, এই যে গোলাম আজমের ভূমিকা কি ছিল, রিসেন্টলি একজন মারা গেলেন, আহ, তার ভূমিকা কি ছিল, তারপরে অন্যান্য যারা যে ফাঁসি হয়েছে, হ্যাঁ, কোন কোন ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার হয়, এই ট্রাইব্যুনাল গুলোর গঠন কবে, কিংবা এগুলোর বিচারকে আপনি মনে করেন কিনা যে এই বিচারগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল, এই বিষয়গুলো আমরা একটু নিজেদের মতো করে শিখবো। এবং যেহেতু এগুলো খুবই কমন সোর্স থেকে, ইন্টারনেট থেকে আমরা নিতে পারি, আমরা হয়তো আলোচনার মধ্যে যাচ্ছি না এখানে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা 1971 সালের শেষের দিকে চলে এসেছি। আমরা যখন বিজয় আমাদের কাছে প্রায়ই চলে আসছে, ঠিক এই সময় সোভিয়েত ইউনিয়নের যে ভূমিকা ছিল সেটা যদি না থাকতো, ভারতের যে ভূমিকা সেটা যদি না থাকতো, আমরা কিন্তু হয়তোবা 9 মাসে যুদ্ধটা শেষ হতে পারতো না। আমরা কিন্তু সেই অল্প যে 9 মাস এর মধ্যে যত হত্যাকাণ্ড হয়েছে, এটা যদি আরো দীর্ঘায়িত হতো তাহলে কি হতো সেটা আমরা কল্পনা করে পাই না। তো এইখানে সোভিয়েত ইউনিয়ন 3বার ভেটো দেয়। এই 3বার ভেটো কবে কবে দেয়, কাদের বিরুদ্ধে দেয়, এইগুলো আমরা একটু জানবো। যে আহ আন্তর্জাতিক পর্যায়ে বা মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা, মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা, এই বিষয়গুলো আমরা সবাই রিটেনে পড়ছি। বাট যখন মুক্তিযুদ্ধ আমরা ভাইবা জন্য পড়বো, এই জায়গাগুলো একবার একটু দেখে যাবো। আচ্ছা, ঠিক আছে। আহ এরপরে আমরা আরেকটা লাস্ট কোশ্চেন করতে চাচ্ছি যে উনি 16ই ডিসেম্বর কয়টার সময় স্বাধীনতার দলিল স্বাক্ষর করা হয়, এবং বর্তমানে দলিলটি কোথায় সংরক্ষিত আছে? এনিওয়ান? 4টা 31 মিনিটে। 4টা 31 মিনিটে, খুবই সঠিক অ্যান্সার। আর কোথায় সংরক্ষিত আছে, মানে অরিজিনাল জাতীয় দলিলটা? জাদুঘরে, জাতীয় জাদুঘরে কি? না, জাতীয় জাদুঘরে নাই, কাছাকাছি আরেক জায়গায় আছে।
মুক্তিযোদ্ধা জাদুঘর। মুক্তিযুদ্ধ জাদুঘরেও নাই। এগুলো বাদ দিলে আরেকটা জাদুঘর বাকি থাকে আপনারা যদি বলতে পারেন। অবভিয়াসলি ঢাকায় বিজয় সরণি কাছাকাছি। মানে এখন তো সামরিক বাহিনী পাওয়া জাদুঘর, হ্যাঁ 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 হ্যাঁ, সামরিক জাদুঘরে। সামরিক জাদুঘর, রাইট। সামরিক জাদুঘর এটা সংরক্ষিত আছে। আমার সৌভাগ্য হয়েছিল ওইখানে আহ যাওয়ার, এবং ওই দলিলটা ওখানে বেশ মর্যাদা সহকারে সংরক্ষিত আছে। তো আপনারা, আমি যখন যাই তখন হচ্ছে অনেক আগে, এটা প্রায় প্রায় আম, 12 সালের দিকে, অ্যারাউন্ড 12 সাল বা 13 সালের দিকে। ওই সময় খুব ছোট ছিল, যারা আপনারা ঢাকায় ছিলেন ওই সময় বা ঢাকায় পড়াশোনা করছেন, তারা হয়তো বা দেখছেন যে বিজয় সরণিতে ওই সময় খুব ছোট করে একটা জাদুঘর ছিল। ক্যাম্পাসটা বিশাল আগের মতোই, বাট ছোট্ট একটা জাদুঘর ছিল ওখানে। এখন এটা হয়তো বা রাজকীয় একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বাট স্বাধীনতা দলিলটা ওখানে সংরক্ষিত আছে, বাংলাদেশ সামরিক জাদুঘর। ওটা মূলত বাংলাদেশ আর্মি এটা তত্ত্বাবধান করে। তো এরপরে আমরা যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একদম যুদ্ধের বিশ্লেষণ দিকে আসবো, তো মূলত কিন্তু আমরা দেখতে পাই যে তেলিয়াপাড়া রণকৌশল, এখান থেকে কিন্তু তেলিয়াপাড়া থেকে মূলত কিন্তু আমাদের সেক্টর গুলোকে ভাগ করা, তারপর হচ্ছে যুদ্ধের যেই মূল পরিকল্পনা, সেই পরিকল্পনা তৈরি করা, এমনকি সামরিক ভাবে আমরা কোন কোন জায়গায় যুদ্ধ পরিচালনা করব, এইগুলো কিন্তু ওই তেলিয়াপাড়া থেকেই মূলত শুরু হয়। তেলিয়াপাড়া হচ্ছে ওই সময়ে একটা সেফ জোন ছিল। দ্যাটস রাইট। তো আহ, এই কোশ্চেনটা খুবই কমন কোশ্চেন, যে তেলিয়াপাড়া রণকৌশল কি। এবং আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে এটা জানা উচিত, সেটা হচ্ছে যে আসলে উম, আমরা যখন বীর শ্রেষ্ঠদের সমাধিস্থল জানার চেষ্টা করি বা মনে রাখার চেষ্টা করি, আমরা কিন্তু সবাই খেয়াল করে দেখব যে প্রত্যেকজন বীর শ্রেষ্ঠ যাদের আহ শহীদ হওয়ার জায়গাটা, দু একজন বাদে, হয়তো বা বিশিষ্ট মতিউর রহমান কিংবা বিশিষ্ট রুহুল আমিন, তাদেরটা বাদে বাকিদের সবারটাই কিন্তু বর্ডার এলাকায়। অর্থাৎ এই যে যুদ্ধ পরিচালনা একটা নীতি, যে আমরা মূলত ওই সময় কিন্তু যেহেতু দেশের ভিতরে যুদ্ধের প্রথম দিকে আমরা কিন্তু বাংলাদেশের ভেতর পুরোটাই যেহেতু পাকিস্তানি হানাদার বাহিনীর দখলে ছিল, আমরা কিন্তু দেশের ভেতরে কোনো মুক্তাঞ্চল প্রতিষ্ঠা করতে পারি নাই দীর্ঘদিন দীর্ঘদিন। তাই কিন্তু যুদ্ধের যে মূল কৌশল ছিল বা যুদ্ধের যেই বেসিক স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বর্ডারে বা যত জায়গাগুলোতে বর্ডার আছে এবং সেখানে ভারতের কোনো বিএসএফ ঘাঁটি আছে, সেইখান থেকে যুদ্ধগুলো পরিচালনা করা হতো। এবং যতজন বীরশ্রেষ্ঠ শহীদ হয়েছেন তাদের প্রায় প্রত্যেকেরই মৃতদেহ পাওয়া যায় বর্ডারের কাছে। এটা আপনারা মিলাই দেখেন যে এই যে আমরা জানি যে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, উনার কিন্তু সমাধিস্থল হচ্ছে, সমাধিস্থল কোথায় কেউ কি বলতে পারবেন? চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ। চাঁপাইনবাবগঞ্জের, হ্যাঁ, ছোট সোনা মসজিদে উনি কিন্তু মারা গেছেন ওই যে চাঁপাইনবাবগঞ্জের বর্ডারটা, সেই বর্ডারের কাছে। হ্যাঁ। আবার আহ আপনার যদি চিন্তা করেন যে হচ্ছে আহ ইয়ে কবে কোথায় মারা যান, বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ কোথায় মারা যান, ওনার কোথায় শহীদ হয়েছিলেন? রাঙামাটিতে। রাঙামাটি, ওটাও কিন্তু একটা ওই যে ত্রিপুরার যে বর্ডার এলাকা তার খুব কাছাকাছি। ওই জায়গাটার নাম হচ্ছে মহালছড়ি। আমি যখন গিয়েছিলাম ওই জায়গাটাতে স্মৃতিস্তম্ভ, ওই জায়গাতে একটা ফলক আছে, হ্যাঁ, ফলকটাতে ওখানে লেখা আছে যে এর কাছাকাছি কোনো একটা জায়গায় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ শহীদ হন, তার নামে একটা স্মৃতি ফলক আছে ওখানে। তো এই যে যতগুলো আমরা যুদ্ধের হিস্ট্রি দেখি, এই হিস্ট্রি গুলো কিন্তু মানে খুবই রেশনাল, যে কেন তারা সবাই বর্ডারে মারা যাচ্ছেন, কারণ আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারতেছি না। তো এই কারণে। আচ্ছা, তো এরপরে আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আমরা আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক বাদ আছে, ওই টপিকটাই আমরা চলে যাব। সেই টপিকটা হচ্ছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা কিন্তু অবশ্যই অবশ্যই নিজ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস, এবং যদি সম্ভব হয় তাহলে মুক্তিযুদ্ধের কোনো একটা টাচিং হিস্ট্রি যদি থেকে থাকে, তাহলে কিন্তু এটা জেনে যাব বা এটা শিখে যাব। মানে এটা খুবই কমন কোশ্চেন যে আচ্ছা আপনার জেলায় কিংবা আপনার উপজেলায় অথবা আপনার গ্রামে এই পর্যন্তও যেতে পারে
যে মুক্তিযুদ্ধ তো হয়েছে তাই না, তাহলে আমাদেরকে একটা ঘটনা শোনান, বা মুক্তিযুদ্ধের যেই ওই সময়ে তো আপনারা হয়তোবা আহ, বৃদ্ধ যারা আছে বা বীর মুক্তিযোদ্ধা আছে তাদের কাছ থেকে আপনি কিছু শুনছেন, গল্পটা কেমন ছিল, বা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আপনি কতটুকু জানেন। তো আমরা চেষ্টা করব নিজ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে একটু জানতে, সম্ভব হলে নিজ গ্রাম বা নিজ উপজেলার যদি কোনো ঘটনা থাকে, বিশেষ করে যাদের খুলনা অঞ্চলে বাড়ি, তাদের কিন্তু এই চুকনগর গণহত্যা এটা কিন্তু খুবই কমনলি আসছে একটা কোশ্চেন। ঠিক একইভাবে অন্যান্য যতগুলো জায়গা আছে যেসব জায়গায় বিখ্যাত গণহত্যা গুলো সংঘটিত হয়েছে, আমরা কিন্তু অবশ্যই এগুলো দেখে যেতে ভুলবো না। আর আরেকটা ধরনের কোশ্চেন হচ্ছে যে তোমার এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের নাম বলো। তো আমি এইখানে সরকারের যে গেজেট আছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আমি এই গেজেটটা ডাউনলোড করছিলাম। এখানে 77টা পেজ আছে, তো এখানে কিন্তু প্রত্যেকটা আহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নিজ গ্রাম, ডাকঘর এবং জেলা, ডাকঘর প্রয়োজন নাই, নিজ উপজেলা এবং জেলা, হ্যাঁ এটা কিন্তু দেয়া আছে। তাই আপনারা যারা যেই জেলার মানুষ, তারা যখন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম দেখতে চান, তখন কিন্তু আপনারা এই গেজেটটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, বা আপনারা এখান থেকে ইনফরমেশন গুলো পেতে পারেন। যেমন আমার যেহেতু নিজ জেলা হচ্ছে রাজশাহী, আমি কিন্তু এই গেজেটটা থেকে আমি ডাউনলোড করে নিয়েছিলাম, যে মানে পড়ার সুবিধার জন্য, যে রাজশাহীতে কে কে আছে এখানে কিন্তু। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে আমার যদি রাজশাহী তাহলে কি। তাহলে রাজশাহীতে দেখেন আমার কিন্তু সেনাবাহিনীতে বীর বিক্রম আছেন আব্দুল খালেক, তার বাড়ি হচ্ছে গোদাগাড়ি। তো বীর বিক্রম আমি যদি একজনের নাম বলতে পারি মুক্তিযোদ্ধা হিসেবে, অবশ্যই বোর্ডে একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে, র্যান্ডম মুক্তিযোদ্ধার নাম না বলে। তারপরে দেখেন এখানে বীর প্রতীক একজন আছে। তো বীর প্রতীক কি, উনি হচ্ছে লেফটেন্যান্ট মোহাম্মদ শামসুর আলম, উনি শিক্ষক মানুষ, উনি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আর কি। তো উনারও বাড়ি হচ্ছে এখানে রাজশাহী। আবার এরপরে আমরা আসি, বীর প্রতীক আরো ছিলেন কাশেম, ডক্টর আব্দুল কাশেম, মহসিন আলী। এভাবে আমরা কিন্তু যার জেলা হচ্ছে, ফর এক্সাম্পল যার জেলা হচ্ছে যে কুমিল্লা, দেখেন আমরা কিন্তু কুমিল্লাতে এখানে সেনাবাহিনী বীর বিক্রম, আপনি যদি যার বাড়ি কুমিল্লা উনি হয়তো বা হাবিলদার আব্দুল বারেক ইনার নাম বললেন যে উনি হচ্ছে বীর বিক্রম। তো আপনার কিন্তু এখান থেকে অন্য কোনো সোর্স থেকে জানার প্রয়োজন নাই, বা কোথায় কোথায় নিজ জেলায় কি কি মুক্তিযোদ্ধা আছে এগুলো তার আপনার জানার প্রয়োজন। So আপনি একটা পিডিএফ হাতে নেন, এই পিডিএফটা থেকে আপনি আপনার জেলাটা খুঁজে বের করেন। অনেক অনেক এখানে মুক্তিযোদ্ধার নাম আছে, অর্থাৎ এখানে যতজন গেজেটেড মুক্তিযোদ্ধা আছে, হ্যাঁ তাদের ফুল হয়তোবা এখানে হিস্ট্রিটা না থাকলে গেজেটেড যেটা আছে সেটাও আমি ডাউনলোড করেছিলাম, হয়তো আপনাদের হয়তো প্রয়োজন নাই। বাট এখানে হচ্ছে আপনার নিজ জেলার যারা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারা পাবেন। এটা একটা আপডেটেড লিস্ট, যেহেতু আমরা এখানে রিসেন্টলি যেহেতু তাদের কয়েকজনের আহ, খেতাব বাতিল হয়, এটাও কিন্তু আপনার দেয়া আছে, যে এখানে দেখেন যে শরীফুল্লাহ গালিব ওনার যেই আপনার হচ্ছে খেতাব বাতিল হয়, এখানেও কিন্তু এটা উল্লেখ আছে। আমি এটা বলতে চাচ্ছি এই কারণে যে এটা লেটেস্ট, এটা আপডেটেড, এটা হচ্ছে লিস্ট। তো আপনারা এই পিডিএফটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাবেন, আপনারা এখান থেকে নামাই দিন, এটা আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, তো এখান থেকে কি কারো কোনো প্রশ্ন বা কারো কোনো কিছু আলোচনা বা কারো যদি কোনো ইনসাইট থাকে তা আপনারা শেয়ার করতে পারেন। আমরা আহ হয়তো বা যদি না থাকে পরবর্তী লেকচারে চলে যাব। আচ্ছা জাহিদ, আমার আসলে কয়েকটা প্রশ্ন ছিল আর কি, হ্যাঁ, প্লিজ মুক্তিযুদ্ধ। প্লিজ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কয়েকটা ছিল, আমি কি ধারাবাহিক ভাবে করবো না একটা একটা করে করবো? উম একটা একটা করে বলো। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাইভাতে যদি কখনো জিজ্ঞাসা করে যে জেড ফোর্সের তো জিয়াউর রহমান হচ্ছে এটা ছিলেন, তো জিয়াউর রহমানের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন, বা যদি এরকম একটা রাজনৈতিক বক্তব্য মাঝে মাঝে দেওয়া হয় যে উনি পাকিস্তানের পক্ষে অনেক স্পাইয়ের সাথে জড়িত ছিলেন, তো এটার উত্তরটা কিভাবে দেওয়া উচিত বা কোনো রেফারেন্স আছে কিনা, এটা আমার প্রথম প্রশ্ন আর কি। আচ্ছা, এইটা আহ যদি করে থাকেন আমরা বুঝতে পারছি যে এই প্রশ্নটার উত্তরটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যেহেতু প্রশ্নটা করা হয়েছে, এটার উত্তরটাও সেভাবেই দেওয়া উচিত। এবং আমাদের উত্তরটা এরকম হওয়া উচিত যে স্বাধীনতার সময়ে অনেকগুলো পক্ষ মুক্তিযুদ্ধে শরিক হয়েছিলেন, যারা প্রত্যেকেই বীর মুক্তিযোদ্ধা, কিন্তু প্রত্যেকের ইন্টেনশন যে নিঃস্বার্থ ছিল, কিংবা প্রত্যেকের যেই ত্যাগ সেটার একমাত্র কারণ দেশ মাতৃকা ছিল, ব্যাপারটা এরকম নয়। এই সময়ে
আমরা এসে দেখতে পাই যে মুক্তিযুদ্ধের সময়ে যারা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিল তারা পরবর্তীতে নিজের স্বার্থে অন্ধ হয়ে দেশের বিরুদ্ধেই তাদের অবস্থান চলে যায়। যেমন মুক্তিযুদ্ধে যেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিল তাদের মধ্য থেকেই কিন্তু কয়েকজন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এবং এই হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে আরেকজন জড়িত ছিল, যিনি হচ্ছে জিয়াউর রহমান। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসংখ্য ভাষণ আছে, অসংখ্য তার স্পিচ আছে। আমি প্রধানমন্ত্রীর রেফারেন্স কেন দিচ্ছি, যেটা হাইয়েস্ট রেফারেন্স দেয়। তো সেখানে আমরা দেখতে পাই যে বঙ্গবন্ধুর যেই জীবন জীবনের অবসান, এটার একটা অন্যতম এই সময়ে ভূমিকা ছিল যে জিয়াউর রহমানের। অর্থাৎ মুক্তিযুদ্ধে তার রোল যতটা আহ, ছিল, তার চেয়ে পরবর্তীতে দেশকে আরো পিছিয়ে দেওয়ার বা দেশকে স্বাধীনতার ঠিক বিপক্ষ শক্তির হাতে তুলে দেওয়ার যেই আহ, তার ভূমিকা, সেটা আরো বেশি ছিল। তাই আমি মনে করি যে এই ক্ষেত্রে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ভূমিকা এটার চেয়ে তার পরবর্তী জীবনে যেই তার কিছু কর্মকাণ্ড ছিল, এটাকে বেশি আমি এখানে গুরুত্বপূর্ণ বলে মনে করি। এবং অন্যান্য মুক্তিযোদ্ধারা আমার কাছে যেরকম সম্মানীয় বা দেশবাসীর কাছে যতটা সম্মানীয়, অবশ্যই তাদের দেশমাতৃকার প্রতি প্রেম এবং তাদের কর্তব্যবোধের কারণে তারা যেই অস্ত্র তুলে নিয়েছিলেন, জিয়াউর রহমানের ক্ষেত্রে সেই ভক্তি কিংবা শ্রদ্ধা কোনোটাই এখানে প্রযোজ্য নয়। থ্যাংক ইউ জাহিদ। আরেক সেকেন্ড প্রশ্ন আছে হচ্ছে যে সেক্টর কমান্ডারদের সবাই তো খেতাব পাননি, তো এটার কারণটা কি? হ্যাঁ, এটা এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই চমৎকার একটা কোশ্চেন। তো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে যখন খেতাব বিতরণ করা হবে, তখন কিন্তু এটা হচ্ছে একটা সামরিক এবং রাজনৈতিক পদক্ষেপ ছিল। তো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কে, সেক্টর কমান্ডার, খেতাবপ্রাপ্ত সেক্টর কমান্ডার কে বীরুত্তম, কে খেতাব পান নাই, মানে সেক্টর কমান্ডার বাট খেতাব পান নাই, কে কে বলতে পারবা? আমি জানি না, আমি আসলে তুমি করে বলতেছি, আপনি আমার সিনিয়র বা জুনিয়র কিনা। সমস্যা নেই জাহিদ, আমি 12 ব্যাচের আর কি, আচ্ছা সমস্যা নেই। ভাই, সরি, আমি আসলে না না, সমস্যা বুঝতে নেই। পারিনি তো। আহ, এখানে আসলে ভাই যেটা হয়েছে সেটা জলিল হচ্ছে, আপনি ছিল কি মনে জানেন? হয়, মেজর জলিল ছিল মনে হয় একজন, আরেকজন আর একজনের কথা ঠিক আমার মনে পড়ছে না। আরেকজন হচ্ছে, আমি যতদূর জানি ওনার নাম হচ্ছে আবু ওসমান চৌধুরী। একজন হচ্ছে 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী, আরেকজন হচ্ছে মেজর আব্দুল জলিল। তো দুইজনেরই খেতাব না পাওয়ার যেই হিস্ট্রি, সেটা কিন্তু ডিফারেন্ট এবং বোথ আর ইন্টারেস্টিং। যেহেতু আমরা আহ, মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করছি, তো আমরা এটা বলেই এটা সমাধান করি। তো আবু ওসমান চৌধুরী উনি কিন্তু আর 10টা মানুষের চেয়ে কমপ্লিটলি ডিফারেন্ট একজন মানুষ ছিলেন। উনি যখন দেখলেন যে শুধুমাত্র আমি কিন্তু আলোচনার সময় একটা পয়েন্ট আনছিলাম যে শুধুমাত্র নিয়মিত বাহিনী যারা ছিল তাদেরকে খেতাব দেওয়া হয়, বাট অনিয়মিত বাহিনী যারা সদস্য ছিল তারা কিন্তু কোনো খেতাব পাননি। উনি এই অভিমান থেকে ওনার যে খেতাব ছিল সেই খেতাবটা উনি বর্জন করেন। ওনার কিন্তু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নামে তালিকা ছিল, উনি খেতাবটা ত্যাগ করেন। এবং এই ক্ষোভটা ওনার আজীবন ছিল যে আমি শুধু যুদ্ধ করছি, ব্যাপারটা তো এমন না। এখানে এই যে কাদেরিয়া বাহিনী আছে, এখানে আব্দুল বাতেল বাহিনী আছে, হেমায়েত বাহিনী আছে, এদের তো অসংখ্য মুক্তিযোদ্ধা আছে আমার যে সাহসী ভূমিকা পালন করছে, কই তারা তো খেতাব পাচ্ছে না। এই খেতাবটা আহ শুধুমাত্র সামরিক বাহিনী সদস্যদের দেওয়ার মাধ্যমে ডিসক্রিমিনেশন করা হচ্ছে বলে আমি মনে করি। তাই আমি স্বচ্ছন্দে স্বেচ্ছায় এই খেতাব ত্যাগ করলাম। ওনার স্টেটমেন্ট আছে, ওনার ওয়াইফও মনে হয় জীবিত আছে কিনা, তার স্মৃতিচারণ দেখে আমি এটা জানছিলাম। তো ওনার কাহিনী হচ্ছে এটা, উনি ত্যাগ করেছিলেন, আরেকজন আছে তাকে দেয়া হয় না। এইটা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ পার্ট, তাকে দেয়া হয় না। কাকে দেয়া হয় না? এটা হচ্ছে মেজর আব্দুল জলিল। মেজর আব্দুল জলিল ছিলেন হচ্ছেন আমাদের স্বাধীনতার যেই কনসেপ্ট, সেই কনসেপ্টের বাইরের একজন মানুষ। আমাদের কাছে যেটাকে স্বাধীনতা, উনি কিন্তু এটাকে পরাধীনতা হিসেবে দেখতেন। এই ঘটনার সূত্রপাতটা একটু বলি। সূত্রপাতটা হচ্ছে যে যখন স্বাধীনতার আমরা তো জানি যে শেষ প্রান্তে এসে
ভারতীয় বাহিনীর সাথে যৌথ বাহিনী গঠন হয়, এবং তারা যখন দেশ স্বাধীন করার পরে চলে যাচ্ছিল, তার আগ দিয়ে কিন্তু যৌথ বাহিনী, মানে স্বাধীন হওয়ার পরে কিন্তু যৌথ বাহিনী অ্যাক্টিভ ছিল। তো যৌথ বাহিনীর কমান্ড যখন ছিল, উনি কিন্তু তখন যৌথ বাহিনীর কমান্ড ফলো করতেন না। উনি কিন্তু যৌথ বাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধ করতেন। মানে জিনিসটা কেমন মানে অদ্ভুত, যে উনি সম্ভবত, আমি যতদূর জানি, উনি হচ্ছে 9 নম্বর সেক্টরে ছিলেন, এবং 9 নম্বর সেক্টর, আমার যদি ভুল না হয় তাহলে হচ্ছে খুলনা বরিশাল এই রিজিয়নে হচ্ছে তাদের সেক্টরটা, 9 নম্বর সেক্টরটা। ওই সময় একটা ঘটনা প্রথম ঘটলো দেশ স্বাধীন হওয়ার পরে, কি যে মেজর জলিল যুদ্ধ করতেছে, কাদের সাথে যুদ্ধ করতেছে? ভারতীয় আর্মির সাথে যুদ্ধ করছে তার দলবল নিয়ে। এটা কেমন কথা, যে আমরা তো একসাথে দেশ স্বাধীন করলাম, সে ভারতীয় বাহিনীর সাথে যুদ্ধ কেন করবে? তো এটা কিন্তু পরবর্তীতে শেখ মুজিবুর রহমান পর্যন্ত এই রিপোর্টটা যায়, যে মেজর জলিল এখানে কমান্ড শুনতেছে না। পরবর্তীতে কিন্তু ওই সময়ে যখন বাংলাদেশ সরকার দেশে ব্যাক করে ডিসেম্বর মাসের শেষের দিকে, তখন কিন্তু এই আব্দুল জলিলকে কিন্তু প্রথমবারের মতো তাকে কারাগারে নেওয়া হয়, সামরিক কারাগারে, যে না, একে দিয়ে তো হচ্ছে না, এ তো খুব বিশৃঙ্খলা করতেছেন, ওইখানে কিন্তু কারাগারে নেওয়া হয়। এরপরে যেটা হয়, উনি হচ্ছে এই যে একটা ক্ষোভ, হ্যাঁ, ওনার কাছে কিন্তু এটাকে স্বাধীনতা বলে আর মনে হয় নাই। উনি মানে এটা ভেবে পায় নাই যে আমি সেক্টর কমান্ডার, আমাকে রাখছে সামরিক কারাগারে। ঠিক যেই ফিলিংসটা হয়েছিল কর্নেল তাহিরের, উনিও সেক্টর কমান্ডার ছিল, ওনাকে যখন বিচারের ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়, ওনারা কিন্তু সেম ফিলিং হয়েছিল যে আমি সেক্টর কমান্ডার, স্বাধীন দেশে আমাকে আহ সামরিক আদালতে তোলা হবে। তো এই যে ওনার একটা ক্ষোভ, ওনাকে মুক্তি দেওয়া হয় পরবর্তীতে, বাট উনি কিন্তু কখনোই আমাদের স্বাধীনতায়, টিপিক্যাল যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় উনি বিশ্বাস করতেন না। উনি বিশ্বাস করতেন হচ্ছে মারো কাটো ভাঙচুরে। উনি যেটা করলেন সেটা হচ্ছে যে এই যে জাসদ ওই সময় অ্যাক্টিভ ছিল, জাসদ সর্বহারা পার্টি, উনি সামরিক তার পদ থেকে উনি অবসর নিয়ে উনি চলে যান হচ্ছে এই যে জাসদ সর্বহারা পার্টি, এদের দলে উনি যোগ দেন। এবং ওনার কিন্তু পরবর্তীতে উনি হচ্ছে এই যারা হচ্ছে দেশে প্রধান বিরোধী পক্ষ হিসেবে আবির্ভূত হয়, তাদের মধ্যে উনি আবির্ভূত হন। এবং ওনার কিন্তু একটা লেখা চমৎকার বই আছে, সেই বইটা খুব বেশি বড় না, 1-150 পেজ মনে হয় হবে। বইটার নাম হচ্ছে অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা। এই বইটা পড়ছিলাম আমি, পড়ার পরে ওনার আইডিওলজিটা আমি আসলে বুঝতে পারছি, যে আসলে উনি কেন, উনি কিভাবে একটা মানুষ, আমি তো মানে এমনিতে বলতে পারি না যে একটা মানুষ কিভাবে, উনি সেক্টর কমান্ডার থেকে উনি হয়ে গেছেন হচ্ছে কারাগারের আসামি, কিংবা পরবর্তীতে উনি দল ত্যাগ করে, মানে দেশ ত্যাগ করে উনি হচ্ছে সর্বহারা পার্টি, তারপর হচ্ছে এই যে জাসদ, এদের সাথে উনি যোগ দিলেন। তো পরবর্তীতে আমি ওনার ওই বইটা পড়ে আসলে বুঝতে পারি যে আসলে ওনার কনসেপ্টটা ছিল যে দেশ স্বাধীন হবে, এখানে একটা তার মেজর একটা তার পয়েন্ট অফ ভিউ ছিল যে যৌথ বাহিনীর এখানে কোনো প্রয়োজনই ছিল না, যৌথ বাহিনী না থাকলেও আমরা এই দেশ স্বাধীন করতে পারতাম। এখানে যৌথ বাহিনী আসছে, তাদের কমান্ড আমাদের ফলো করতে হচ্ছে, হুইচ ওয়াজ আননেসেসারি অ্যাকর্ডিং টু হিম। তো দ্যাটস ওয়াই উনি এই সরকার বিরোধী কর্মকাণ্ডে যুক্ত হন। এবং খেতাব কিন্তু যুদ্ধের পরপরে দেওয়া হয় নাই, খেতাব দেওয়া হয়েছে কবে, আমার যদি ভুল না হয়, খেতাবটা দেওয়া হয় 1973 সালে। তো ওই সময় উনি অলরেডি সরকারের ব্ল্যাক লিস্টে চলে গেছেন, সরকারের রাষ্ট্রের ব্ল্যাক লিস্টে চলে গেছেন, তাই তাকে খেতাব থেকে বঞ্চিত করেন। এই হচ্ছে তার ইতিহাস। থ্যাংক ইউ জাহিদ, খুব মানে আমি জানতাম না যে। আচ্ছা, আমার লাস্ট কোশ্চেন আর কি, সেটা আসলে ঠিক ভাইবার সাথে যায় না হয়তো বা, কিন্তু রিটেনে একটা হয় যে যখন গ্রন্থ সমালোচনা লিখতে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, তো এটা একটা ডিবেট শুনেছি যে উপন্যাস বা এরকম লেখা আসলে ঠিক না, এরকম মুক্তিযুদ্ধ বিষয়ক সমালোচনা লেখা উচিত। তো এটা কি আসলে ক্রেডিবল, বা এই বিষয়ে মতামত একটু জানতে চাচ্ছি। আচ্ছা, উপন্যাসটা লেখা যেতে পারে, অনেকেই উপন্যাস লিখছে, আমরা তো আসলে খাতার মার্কিংটা জানতে পারি না। তবে উপন্যাসটা তো আমরা জানি যে উপন্যাসটা মূলত হচ্ছে ফিকশনাল, তাই না? যেমন কেউ যদি মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ লেখে, এখন কেউ যদি ওখানে হচ্ছে যে জ্যোৎস্না ও জননীর গল্প এখানে লেখে, তো বেসিক্যালি কিন্তু এটাও কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সত্য প্রামাণ্য দলিল এই উপন্যাসটার মধ্যে কিন্তু আছে। তো উপন্যাস লেখা যাবে না এই কথাটা ডিরেক্ট কোনোভাবেই আমি বলার সুযোগ দেখি না। কারণ সরি, আপনি যদি এটা পড়ে থাকেন জ্যোৎস্না ও জননীর গল্প, এখানে কিন্তু স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রের পেজের ছবি তুলে রেফারেন্স দিয়ে এই ঘটনাগুলো বর্ণনা করা আছে। তাই আমরা যখন লিখবো, অবভিয়াসলি ফ্যাক্টস আমরা চিন্তা করে লিখবো, এবং
উপন্যাসের গ্রন্থ সমালোচনা লিখলেও আমাদের কিন্তু মূলত ফিকশনাল লেখা থেকে বের হয়ে এসে নন ফিকশনাল বা মুক্তিযুদ্ধের ঘটনায় ফোকাস করতে হবে। ওইখানে জ্যোৎস্না ও জননী গল্পে কে কার হাজবেন্ড ছিল, কে আহ, মরে যাওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে ফিরে আসছে, এই বিষয়গুলো আমরা হয়তো লেখার ঘটনার মধ্যে আনবো, কিন্তু মূল ফোকাসটা থাকবে হচ্ছে মুক্তিযুদ্ধের ঘটনায়। তবে যদি আমরা উপন্যাস না লিখে মুক্তিযুদ্ধ ভিত্তিক অসংখ্য বই আছে, অসংখ্য, সেই বইগুলো থেকে লিখতে পারি, আমার মনে হয় এটাও ভালো হবে। তো এটা যদি ক্রেডিবিলিটি বলেন যে এই কথাটা আসলে ক্রেডিবল কিনা, আমি বলবো আমার কাছে মনে হয় না যে এটা ক্রেডিবল। কারণ মুক্তিযুদ্ধের উপন্যাস লিখে কারো ক্যাডার আসে নাই, এরকম আমি কাউকে বলতে শুনি নাই। তবে হ্যাঁ, আমাদের সময় 41-এও মুক্তিযুদ্ধ নিয়ে লিখতে বলা হয়েছিল। আমি নন ফিকশনাল একটা বই লিখছিলাম, এবং মোটামুটি বেশিরভাগই আমি নন ফিকশনাল বই লিখতে দেখছি, হুইচ ইজ বেটার অ্যাকচুয়ালি, কারণ ওখানে লেখার অনেক কিছু আছে। জাহিদ, কোন বইটা উপন্যাস বন্ধু সমালোচনা লিখেছিলি দোস্ত, আমি তো 41-এ? লিখছিলাম হচ্ছে মূলধারা 71, বুঝছিস? তখন তো আমি জানতাম না যে মূলধারা 71টা লেখাটা খুব একটা এটা তো বুদ্ধিমানের কোন? কাজ না। ও আচ্ছা, মূলধারা 71 না, আচ্ছা ঠিক বাট আছে। আমার কাছে মানে এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে হয়তো বা এটাতে কোনো সমস্যা হয় নাই। আহ, কারণ সমস্যা যদি হতো তাহলে এটার ইফেক্ট পড়তো রেজাল্টের সময়। তো যেহেতু পড়ে না, আমি বুঝতে পারতেছি যে হয়তো বা এটা নিয়ে কোনো সমস্যা হয় নাই। মানে এটা নিয়ে আমাদের কি মিথ আছে যে আহ, বইয়ের লেখকের হয়তো বা অবস্থান নিয়ে পরবর্তীতে কিছু কিছু জায়গায়, খুব মাইনর কিছু জায়গায় হয়তো বা কোশ্চেন থাকতে পারে, নট লাইক এই মেজর আব্দুল জলিল কিংবা হচ্ছে এ কে খন্দকার এদের মতো না। বাট ওটা একটা প্রামাণ্য বই, ভালো বই। তুই কোনটা লিখছিলি রৌদ্র? রাইফেল লুটি ওরাত। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটা ভালো। এটা তো উপন্যাস তো। এটা কি 41-এর? 41, 41, হ্যাঁ, হ্যাঁ। এই হ্যাঁ 41 হ্যাঁ। আমি খুব ঝামেলা করেছিলাম, আমি লিখছিলাম 1971 ভিতরে বাইরে। আচ্ছা, এটা তো এই বিতর্কিত বইটা, যেটা অবশ্য হ্যাঁ, নেগেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে লিখছিলাম। আচ্ছা। তো আসলে আমরা যেটা মানে যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বই আছে, হ্যাঁ, আমরা তো অবশ্যই চেষ্টা করব যে মানে বিতর্কের ঊর্ধ্বে যে বইগুলো সেগুলো নিয়ে পড়তে বা লিখতে। তো এটা অসুবিধা নেই। উপন্যাস লিখতে আমি আজ পর্যন্ত কখনোই কারো আফসোস শুনি নাই, বা কারো কেউ মনে করছে যে উপন্যাস লিখে নাম্বার কম, আমার এটা ভাবার কোনো সুযোগ নেই। কারণ আমরা তো মূলত এটা সাহিত্যেরই সমালোচনা করছিলেন, তো উপন্যাস গুড, কোনো অসুবিধা নেই। যে দুই একটা এরকম মানে বইয়ের সাজেশন দিতে পারবা জাহিদ? এটা কি উপন্যাস হতে হবে, মানে উপন্যাস ভিত্তিক? না, নন ফিকশন। নন ফিকশন তো অনেক আছে। নন ফিকশন হতে পারে আমি বিজয় দেখেছি, এমার আখতার মুকুলের বই, খুব চমৎকার একটা বই। অথবা হচ্ছে সাক্ষী ছিল শিরস্ত্রাণ, এটা এটা না লেখাই ভালো। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই লিখতে বললে এই যে আমরা যেটা পড়লাম পড়াশোনার সময়, যে বাংলাদেশ সরকার 1971 থেকে 75, বা বাংলাদেশ সরকার 1971, এটা হচ্ছে এইচ টি ইমামের লেখা, তৎকালীন মুখ্য সচিব, মুখ্য সচিব না, সরি, উনি হচ্ছে ক্যাবিনেট সচিব ছিলেন ওই সময়। তারপর মানে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন ওই সময়। এগুলো লেখা যেতে পারে, এগুলো খুব মানে এগুলো সবকিছু বিতর্কের ঊর্ধ্বে এই বইগুলো। আমি বিজয় দেখেছি বইটা, খুবই তথ্যবহুল বই। এই বইটা আমি পড়ার জন্য রিকোয়েস্ট করবো। এটা পড়লে যেটা হবে সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু জীবনের অনেক ঘটনা এখানে চলে আসছে, এবং এইখানে আপনার হচ্ছে আমাদের ভাইভাই যতগুলো প্রশ্ন করা হয় তার অনেক প্রশ্নের উত্তর এই বইটার মধ্যে আছে। তো এটা পড়লে এক ঢিলে তিন পাখি মারা হবে। একটা হচ্ছে গ্রন্থ সমালোচনা, একটা হচ্ছে রিটেন প্রিপারেশন, একটা হচ্ছে ভাইভার প্রিপারেশন, সবই হবে এটার মধ্যে। এখানে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা আছে, যেমন একটা হচ্ছে সৌদি বাদশার সাথে যেই কথোপকথন, এই কথাটা হয়তো বা অনেক সময় রেফারেন্স হিসেবে চলে আসে, ফরেন রেফারেন্স ফার্স্ট চয়েস থাকলে। তো এটারও এটার ঘটনাগুলো ওখানে দেওয়া আছে। কিংবা হচ্ছে ন্যাম সম্মেলন, বা হচ্ছে লাহোরে বঙ্গবন্ধুর উপস্থিতি, এগুলো সবগুলো এখানে আছে। এই বইটা পড়া যেতে পারে। তো আমার মনে হয় আমরা 12টার কাছাকাছি চলে আসছি। আমরা একটা ক্লাস যেটা নিতে খুব একটা সময় পাচ্ছি না, সেটা হচ্ছে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী বা তার সম্পর্কে পড়ার জন্য একটু সময় নিচ্ছি। সেটা হচ্ছে যে আমি খুব প্রিসাইজ কিছু ইনফরমেশন নিয়ে আসছিলাম যেগুলো একেবারে না জানলে না।
সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করে, টুঙ্গিপাড়ায় বাইগার নদীতে। আর কি কোনো প্রশ্ন ছিল ভাই? আমি তাহলে মানে যেহেতু চলে গেলাম নেক্সট কোশ্চেনে। না জাহিদ, থ্যাংক ইউ, আমার প্রশ্ন আর নাই আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। তো আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অবশ্যই নিজ দায়িত্বে প্রিলি এবং রিটেনের মতো করে পড়বো। তারপরে এখান থেকে যেই কোশ্চেন গুলো হয়, বিশেষ করে তার যেই অসমাপ্ত আত্মজীবনীতে যেই ইনফরমেশন গুলো আছে, এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা 2012 সালে প্রথম বের হয়। বোর্ড মেম্বার যারা থাকেন তারা আমরা ধরে নিতে পারি প্রত্যেকে এই বইটা অসংখ্যবার তারা পড়ছেন, তাদের চাকরির প্রয়োজন হোক, ব্যক্তিগত প্রেফারেন্সের কারণে হোক, কিংবা ভাইভাতে প্রশ্ন করার জন্য হলেও হোক, তারা কিন্তু এই বইটা অসংখ্যবার পড়ছেন। তাই এই বইয়ে যতগুলো ইনফরমেশন আছে আমরা কিন্তু অবশ্যই এই ইনফরমেশন গুলো এমসিকিউ হিসাবে শিখবো। হ্যাঁ, যেমন তার গৃহশিক্ষক